গল্পটি হাই স্কুল পড়ুয়া এই মেয়েটিকে নিয়ে, যার নাম হলো ইয়ন দানো। দানোর ছোটবেলা থেকেই হার্টের অসুখ ছিল। সে খুব শীঘ্রই মারা যেতে চলেছে, কিন্তু তারপরও সে সবসময় হাসি খুশি থাকতো। কিন্তু যখন সে জানতে পারে যে তার জীবন কোনভাবে একটি কমিক বুক গল্পের মধ্যে আটকে গেছে, অর্থাৎ লেখক যেটা চাইছে সেটাই হচ্ছে, তারপর থেকেই সে তার ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করতে শুরু করে, যেটাতে সাহায্য করে তার ভালোবাসার মানুষ হারু। এই গল্পের প্রথম পার্টটা দেখে তারপর এই ভিডিওটি দেখতে শুরু করো। প্রথম পর্বের লিংক আই বাটন বা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে পার্টিতে কিয়ং অ্যানাউন্স করছিল যে সে খুব শীঘ্রই দানোকে বিয়ে করতে চলেছে, আর সেই কথাগুলো হারুর দিকে তাকিয়ে বলছিল। কিয়ং তখন দানোকে গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজ করলে দানো তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়, কারণ এখন দানোকে রাইটার কন্ট্রোল করছিল। দানো কিয়ং এর এসব কথা শুনে অনেক খুশি হয়ে যায়, আর তখনই হারুর হাতে অনেক বেশি ব্যথা করছিল স্টোরি পরিবর্তন করার জন্য। তখন কমিকের সিন শেষ হলে দানো নর্মাল হয়ে যায়, আর সে হারুর কাছে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কিয়ং তাকে আটকায়। তখন দানো কিয়ংকে বলে, আমার ফিলিংস এর সঙ্গে খেলা করো না। কিয়ং বলে, তুমি তো সবসময় এটাই চাইতে যেন আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এখন তোমার কি হলো? দানো বলে, আমি কখনোই তোমাকে মন থেকে ভালোবাসিনি, আমি সেটাই করেছি যেটা রাইটার চেয়েছিল। এই বলে সে চলে গেলে কিয়ং তখন অনেক বেশি কষ্ট পায়। দানো হারুর কাছে এসে বলে, কাহিনী পাল্টে গেছে, কিন্তু আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে নয়। নামজো আর জুদার জায়গায় আমি আর কিয়ং চলে এসেছি, এর মানে কি আমরা মেন ক্যারেক্টার হয়ে গেছি? এই ভেবে দানো খুশি হয়ে যায়। হারুর হাতে তখনও প্রচন্ড ব্যথা করছিল, কিন্তু সে দানোকে কিছুই বলে না। আর এদিকে লি জুদাকে প্রপোজ করলে জুদা বলে, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু ফ্রেন্ড হিসেবে। জুদার কথা শুনে লি তখন হেসে বলে, আমি জানতাম তুমি এটাই বলবে, কিন্তু আমি তোমাকে মন থেকে চাই একজন ভালোবাসার মানুষ হিসেবে। জুদা বলে, এটা হতে পারে না। লি তাকে এটা নিয়ে ভাবার জন্য সময় দেয়, আর তাকে এই মুহূর্তটি মনে রাখতে বলে। আর তখনই সেখানে নামজো চলে আসে, আর জুদার উপরে সে অনেক রেগে যায়, আর বলে, তোমাদের আর পার্টিতে যাওয়ার দরকার নেই, কারণ পার্টি শেষ হয়ে গেছে। এই বলে জুদাকে না নিয়েই সে চলে যায়। নামজোর মা তাকে থাপ্পড় মেরে বসে, কারণ সে পার্টিতে আসেনি। এতে তার অনেকটা সম্মান ক্ষুণ্ণ হয়েছে। তারও এইসব দেখে বলে, সবকিছুই পাল্টে গেছে, এইসব কিছুই হওয়ার কথা ছিল না। তো এরপর আমরা হারু আর জিনকে দেখতে পাই। জিন তখন আবারও হারুকে ওয়ার্নিং দেয়। হারু বলে, স্টোরি বদলে গেলে আমার হাতে অনেক ব্যথা করে। জিন বলে, তুমি তার জন্য এত ব্যথা কেন সহ্য করছো? তখন হারু বলে, কারণ দানো আমার নাম জানতো যেখানে আমি নিজেই জানতাম না। এই সব কিছু আমি দানোর জন্য করছি। জিন এর কারণ জিজ্ঞাসা করলে হারু বলে, আমার মনে হয় আমি দানোকে অনেক আগে থেকেই চিনি। যখন আমি তাকে দেখি তখনই আশেপাশে সেই ফুল দেখতে পাই যা আমি কখনো দেখিনি। ফুল আর দানো দুজনকেই আমার অনেক চেনা মনে হয়, শত বছর আগে থেকে আমি তাকে চিনি। জিন বলে, এরকম হতে পারে না, তোমরা জাস্ট এক্সট্রা ক্যারেক্টার। জিন আবারও হারুকে ওয়ার্নিং দেয় আর বলে যে বারবার স্টোরি চেঞ্জ করলে রাইটার তাকে স্টোরি থেকে বের করে দেবে, আর সে গায়েব হয়ে যাবে। এই কথা শুনে হারু কিছুটা ভয় পেয়ে যায়। এজন্য পরদিন সে দানোকে ইগনোর করে। দানো তার কাছে আসলে হারু কথা বলছিল না। তখন সিমি সেখানে সে হারুকে দেখে আবারও ওই একই কথা বলে, আমার জানা ছিল না আমাদের স্কুলে এত হ্যান্ডসাম ছেলে পড়ে। হারু তখন দানোকে ইগনোর করে চলে যায়। এরপর দুটি মেয়ে এসে দানোকে বলি করতে শুরু করে, কারণ কিয়ং তাকে প্রপোজ করেছে, আর তারা কিয়ংকে পছন্দ করত। তখন দানোর হার্টে আবারও ব্যথা শুরু হয়। মেয়েগুলো তার গায়ে হাত তুলতে গেলে হারু এসে তাদেরকে থামায়। তখন কিয়ং এসে দানোকে মেডিকেল রুমে নিয়ে যাচ্ছিল, কিন্তু হারু তাকে থামিয়ে নিজেই দানোকে নিয়ে যায়, যা দেখে কিয়ং আবারও জেলাস হয়। মেডিকেল রুম থেকে বের হয়ে হারু তখন দানোর টেম্পারেচার চেক করছিল। তখন হারু দানোর অনেক কাছাকাছি ছিল, তাই দানোর হার্টবিট আরো বেশি বেড়ে যায়। এরপর দানো হারুকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে ইগনোর করছিলে? হারু বলে, কারণ আমি কিছু একটা ভাবছিলাম, কিন্তু আমি এখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি তোমায় সাহায্য করব স্টোরি পরিবর্তন করতে, যত বড় মূল্য চোকাতেই হোক না কেন। এরপর হারু জিনের সঙ্গে দেখা করতে যায়। তখন হারু বলে, যা কিছু হয়ে যাক না কেন আমি দানোর সঙ্গে স্টোরি পরিবর্তন করব, আর আমার প্রশ্নের উত্তরও আমি খুঁজে বের করব। এই শুনে জিন তখন অবাক হয়ে যায়। রাতে বাড়ি এসে আজকেও দানো শুধু হারুকে নিয়ে ভাবতে থাকে, যার কারণে তার হার্টবিট বেড়ে স্মার্ট ওয়াচ রিং বাজাতে থাকে। এ দেখে দানো বলে, এটা ডেফিনেটলি খারাপ হয়ে গেছে। পরদিন সে স্কুলে এলে হারু তাকে ধরে হ্যালো বলে, আর এতে হারু তার খুব কাছে আসায় দানোর ওয়াচ আবারও রিং বাজাতে শুরু করে, অর্থাৎ তার হার্টবিট আবারও ফাস্ট হয়ে গেছে। দানো বলতে থাকে, এটা মনে হয় নষ্ট হয়ে গেছে। এরপর নামজো স্কুলে আসলে তার মা
মা পার্টিতে আসা মেয়েটিকে দেখে মেয়েটির ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। তখন জুদা নামজুকে সরি বলে, কিন্তু নামজু অনেক রেগেছিল। সে জুদার দেওয়া গিফটটা ফেরত দিয়ে চলে যায়। এরপর নামজু লির কাছে এসে বলে, জুদাকে আর আমার প্রয়োজন নেই, আমি তাকে আমার দাসী বানিয়ে রাখবো, তাই তুমি তার সাথে যা ইচ্ছা করতে পারো। লি এই কথা শুনে তাকে মারতে শুরু করে, কিন্তু কমিকের সিন শুরু হলে দেখে নামজুই তার গায়ে হাত তুলছে আর বলছে, তোমাকে কতবার বলেছি যে আমি জুদাকে ভালোবাসি, তার থেকে দূরে থাকো। আর এভাবে লি আর নামজুর মধ্যে ঝগড়া হয়ে তাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায়। এজন্য নামজু সবাইকে অ্যানাউন্স করে বলে যে আজকে থেকে লি A3 মেম্বার নয়, তাই সে নতুন মেম্বার খুঁজছে। হারুকে দেখে সে তখন বলে, তুমি কি আমাদের A3 মেম্বার হবে? তখনই জুদা তাকে ডেকে নিয়ে যায় আর বলে, লি আর তোমার মধ্যে যদি আমার জন্য ঝামেলা হয়ে থাকে তাহলে আমি বলতে চাই যে আমরা দুজনে শুধুমাত্র ভালো বন্ধু। নামজু বলে, লি কে বের করে দেওয়ায় তোমার তার জন্য এত চিন্তা কেন হচ্ছে? মনে হচ্ছে তুমি তাকে পছন্দ করো। জুদা বলে, সত্যি এমন কিছুই নয়। জুদা আরো কিছু বলতেই যাবে, কিন্তু নামজু ইগনোর করে চলে যায়। হারু আর দানো লিকে সান্ত্বনা দিতে আসে, কারণ তাকে A3 থেকে বের করে দেওয়া হয়েছে। তখন দানো লির কাটা জায়গায় হাত দিতে গেলে তখনই হারু পিয়ানো বাজিয়ে শব্দ করে, আর এতে দুজনেই অবাক হয়ে যায়। আসলে হারু চাইছিল না যে দানো লিকে স্পর্শ করুক। এরপর হারু পরীক্ষায় ফার্স্ট হলে সবাই তো তার উপরে ইমপ্রেস হয়ে যায়। সিমি এসে যেই বলে, আমার জানা ছিল না, দানো তখন বলে যে এত হ্যান্ডসাম ছেলে আমাদের স্কুলে পড়ে, তাই না? সিমি অবাক হয়ে বলে, তুমি আমার মনের কথা জানলে কি করে? সবাই হারুকে ধীরে ধীরে মনে রাখতে পারছিল। মিউজিক ইনস্ট্রুমেন্ট ক্লাসেও হারু বাঁশি বাজালে সবাই ইমপ্রেস হয়ে যায় আর টিচার তার প্রশংসা করতে থাকে। এরপর ড্রয়িং ক্লাসেও সবাই তার ড্রয়িং দেখে প্রশংসা করে। আর তখন সিমি বলে, কত গুণ রয়েছে হারুর মধ্যে, তার মতো আরো কয়েকটা হ্যান্ডসাম ছেলে এই স্কুলে পড়লে ভালো হতো। আর এটা শুনে তো দানো আর হারু দুজনেই অবাক হয়ে যায়, কারণ তারা হারুকে মনে রাখতে পারছিল। আর তখনই হঠাৎ দানো হারুর নেমপ্লেটে তার নাম লেখা দেখে অবাক হয়ে যায়। এরপর তারা গার্ডেনে বসেছিল, আর তখন দানো তার কাছে এসে বলে, রাইটার কি এইসব জেনে বুঝে করছে? তোমাকে এখন নাম দেওয়া হয়েছে, এর জন্য তুমি আর এখন এক্সট্রা ক্যারেক্টার নও। কিন্তু এতে বেচারা হারুর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ দানো তখন তার অনেক বেশি কাছে ছিল। তখনই সেখানে অনেকগুলো মেয়ে হারুর জন্য খাবার নিয়ে আসে, যা দেখে আমরা বুঝতে পারি হারু লিড ক্যারেক্টারে পরিণত হচ্ছে। দানো এই দেখে জেলাস হয়ে তাদের সবাইকে ভাগিয়ে দেয়। এদিকে লি জুদাকে আজকে আবারও প্রপোজ করে, আর জুদা আবারও ওই একই কথা বলে। হারু আর দানুকে লি বলে, জুদাকে আমি 7 বার প্রপোজ করেছি, আর 7 বার করে সে ওই একই কথা বলেছে, তার কিছুই মনে থাকছে না। আর তখনই দানু একটি ভিশন দেখতে পায় আর বলে, কিয়ং কেন আমার সাথে এমনটা করছে? যখন পছন্দ করনি তখনই ভালো ছিল, কিন্তু এখন সে আমাকে লাইক করতে শুরু করেছে। লি হারুকে জেলাস করানোর জন্য বলে, তাহলে তুমি কিয়ংকে অ্যাকসেপ্ট করে নাও, কারণ তোমার চরিত্রটি 10 বছর হলো তাকে পছন্দ করে। যা শুনে হারু জেলাস হয়। এরপর দানু জিনের কাছে আসে আর বলে, তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি তোমার জন্য একটি অ্যাপোজি গিফট নিয়ে এসেছি। সে তাকে একটি কাপ্রিস সেট দিয়েছিল, যা দেখে জিন অনেক খুশি হয়ে যায়। সে জিনকে বলে যে হারুকে নাম দেওয়া হয়েছে আর সবার তাকে মনেও আছে। এটা শুনে জিন অবাক হয়ে যায়। সে তখনই কমিক বুক চেক করে, কিন্তু এখানে তো কোনো কিছুই চেঞ্জ হয়নি। হারু নামের জায়গায় এখনো নাম্বার 13 লেখা ছিল। জিন তাকে কিছুই বলতেই যাবে, কিন্তু সে তার কথা না শুনেই চলে যায়। এরপর দানব স্কুল ছুটির পর দেখতে পায় কিয়ং তার জন্য অপেক্ষা করছে। তখনই তার সেই ভিশনের কথা মনে পড়ে যায়। কিয়ং তখন দানোকে মুভি দেখার জন্য ইনভাইট করলে দানো রাজি হয়ে যায়, কারণ দানো স্টেজে ছিল, রাইটার তাকে কন্ট্রোল করছিল। কিয়ং তাকে ডেটে নিয়ে যেতে চাইলে সবাই তাদের এই ঘটনা দেখতে থাকে। হারুও এইসব দেখছিল। সিন শেষ হলে দানো বলে, আমি যাব, কারণ এটা গল্পের একটি অংশ, আমি না গেলেও হঠাৎ করে সেখানে উপস্থিত হয়ে যাব। সে হারুকে দেখে দৌড়ে তার কাছে চলে যায়। এদিকে কিয়ং এর বাবা তার প্রতি অনেক খুশি ছিল, কারণ কিয়ং সবার সামনে বলেছিল যে সে দানুকে বিয়ে করতে যাচ্ছে। সে আজ বাইরে ডিনার করতে চাইলে কিয়ং বলে আজকে রাতে সে দানুর সাথে মুভি দেখতে যাবে, যা শুনে তার বাবা খুশি হয়ে তাকে অনেকগুলো টাকা দিয়ে দেয়। এই দেখে তার সৎ মা হিংসা করতে থাকে। তার সৎ ভাই জুন তাকে এসে বলে সে কি সত্যিই দানুকে পছন্দ করে, তার দানুর জন্য চিন্তা হয়। এর কারণ জানতে চাইলে সে বলে সেও দানুকে পছন্দ করে, দানু খুবই ভালো মেয়ে, কিন্তু কিয়ং চাইলে তার সাথে একটা সুন্দর পরিবার বানাতে পারে। কিয়ং বলে, পরিবার মাই ফুড, আমি জাস্ট ওকে ব্যবহার করছি, ওর সাথে আমি গেম খেলছি, আমি কখনোই ওকে ভালোবাসবো না। এদিকে সিমি দানুকে ভালোভাবে রেডি করিয়ে দিচ্ছিল আর তাকে বলে দিচ্ছিল কিভাবে সে কিয়ং এর আরো ক্লোজ হতে পারে। এরপর রেডি হয়ে সে থিয়েটারে কিয়ং এর জন্য অপেক্ষা করছিল। এদিকে কিয়ং তার কাছে যাওয়ার সময় তার বাবা বলে তাড়াতাড়ি দানুকে বিয়ে করে নিতে। তার বাবা কিয়ংকে নিজের ফায়দার জন্য ব্যবহার করত, যেটা কিয়ং একদমই পছন্দ করতো না। সে বলে, বিয়ে? আমি দানুকে বিয়ে করতে চাই না, আপনি তো বলেছিলেন আপনার কাজ হয়ে গেলে আমি নাটক বন্ধ করতে পারবো, তাহলে আর কতদিন আমাকে এইসব করতে
হবে, আমি বিরক্ত হয়ে গেছি। তার বাবা রেগে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। কিয়ং তখন দানোকে কল করে বলে, আমি থিয়েটারে যেতে পারবো না, আমার জন্য অপেক্ষা করো না। এই শুনে দানো তখন কান্না করতে শুরু করে, কারণ সে তখন স্টেজে ছিল। কিন্তু সিন শেষ হলে সে নিজেকে শান্ত করে কিয়ংকে গালাগালি করে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেখানে হারু এসে উপস্থিত হয়। হারু বলে, ফাইনালি আমি তোমাকে খুঁজে পেয়ে গেছি। হারুকে দেখে দানো তখন খুশি হয়ে যায়। এরপর দুজনে মুভি দেখতে চলে যায়, কিন্তু দানো মুভি কম দেখছিল আর হারুকে বেশি দেখছিল। পপকর্ন নিতে গেলে তার হাতের সাথে হারুর হাতে স্পর্শ হয়। সে কোল্ড ড্রিঙ্কস খেলেও একই সিপ থেকে হারুও ড্রিঙ্কসটা খায়। আর এই সব কিছুই সিমি তাকে বলেছিল কিয়ং এর সাথে করার জন্য। এইসব দেখে দানো অবাক হয়ে যায়। তো মুভি শেষে তারা যখন থিয়েটার থেকে বের হচ্ছিল তখন সেখানে কিয়ং আসে। হারু আর দানোকে একসঙ্গে দেখে তো কিয়ং তখন অনেক রেগে যায়। সে বলে, তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারোনি? দানো বলে, তুমি তো বলেছিলে যে তুমি আসবে না, তাহলে কেন আমি তোমার জন্য অপেক্ষা করব? তার কথা শুনে কিয়ং তখন রেগে চিৎকার করলে হারু তখন বলে, হ্যাঁ মানছি তুমি তার ফিয়ান্সে, কিন্তু তুমি তার সাথে এমন ভাবে কথা বলতে পারো না। এই বলে সে দানোকে নিয়ে চলে যায়। পরদিন সুইমিং পুলের পাশে কিয়ং এসে তাকে টাওয়াল জড়িয়ে দেয়, যেটা গল্পের সিন ছিল। সিন শেষে সে হারুকে দেখতে পেয়ে তার কাছে চলে যায় আর তারা দুজনে পানি দিয়ে খেলতে থাকে। তখন কিয়ং রেগে পা দিয়ে তাদের দিকে পানি ছুঁড়ে মারে আর হারুকে বলে, তুমি আমার আর দানোর মাঝখানে আসা বন্ধ করে দাও, তুমি সবসময় আমাদের মাঝখানে কেন আসো? কিয়ং তাকে মারতে গেলে হারু তাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেয়। এতে কিয়ং অনেক রেগে যায়। আর এরপর সুইমিং রেস শুরু হলে নামজু আর লি এই কম্পিটিশন করতে চায়। তখন তাদের মধ্যে রেস শুরু হয়ে যায়। সেখানে দানো বসেছিল। তখন দানো দেখে যে হারুর নেম ব্যাস থেকে তার নাম গায়েব হয়ে গিয়েছে। এটা দেখে দানো অবাক হয়। সেখানে হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বাজলে সবাই সেখান থেকে দৌড়ে চলে যাচ্ছিল। আর তখনই কেউ ভুল করে দানোকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেয় আর দানো সেন্সলেস হয়ে যায়। তখন হারু গিয়ে তাকে বাঁচায় আর তার কাছে থাকা দানোর ছবিটাও পড়ে যায়। আর এর পরের সিনে আমরা দানোকে হসপিটালে দেখতে পাই। তার সাথে কিয়ং বসেছিল। কিয়ং এর তখন তার মায়ের কথা মনে পড়ে, কারণ তার মায়েরও অবস্থা এমন ছিল। তার মা সবসময় অসুস্থ থাকতো। সে বাচ্চা কিয়ং এর সামনেই মারা গিয়েছিল। আর এখানে আমরা বুঝতে পারি কেন কিয়ং দানোকে এতদিন ধরে ইগনোর করে আসছে, কারণ ভালোবাসার মানুষটির হঠাৎ করে চলে যাওয়াটা কিয়ং কোনোভাবেই মেনে নিতে পারে না। কিয়ং তখন বলে, আমি যাকে পছন্দ করি সেই কেন আমাকে ছেড়ে চলে যায়? এর মানে কিয়ং এখন দানোকে পছন্দ করতে শুরু করেছে, যা দানো শুনে ফেলে। কিয়ং তখন জল আনতে চলে গেলে দানো তাড়াতাড়ি করে স্কুলে গিয়ে হারুকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তাকে দেখতে পায় না। দানো কয়েকজন স্টুডেন্টকে হারুর কথা জিজ্ঞাসা করে, কিন্তু তারা হারুকে চিনতেই পারে না। এইসবে দানো অনেক অবাক হয়ে যায়। সুইমিং পুলের পাশে এলে দানো তার ছবিটা খুঁজে পায়, যেটা হারু তার থেকে নিয়েছিল। এর মানে জিন যা বলেছিল সেটাই সত্যি হয়েছে। স্টোরি পরিবর্তন করার জন্য রাইটার হারুকে কমিক বুক থেকে বের করে দিয়েছে। এতে দানো অনেক কষ্ট পায়। কমিক বুক নিতে দানো জিনের কাছে আসে। জিন বলে সেটা লাইব্রেরিতে। দানো তখন তাড়াহুড়ো করে লাইব্রেরিতে গিয়ে বইটা খুঁজছিল। তখনই সেখানে কিয়ং চলে আসে আর তার হাতে আমরা সেই বইটা দেখতে পাই। কিয়ং দানোকে বলে, তুমি কি এই বইটাই খুঁজছিলে? কিয়ং তখন তার দিকে বইটা ছুঁড়ে মারে আর আমরা বুঝতে পারি কিয়ং সবকিছু জেনে গেছে। দানো এটা দেখে অনেক অবাক হয়ে যায়। কিয়ং তখন তাকে সবকিছু বলে যে সে অনেক আগে থেকেই এই সব কিছুই জানতো। সিনের বাইরেও দানো যখন বলতো যে সে কিয়ংকে পছন্দ করে না, সেই সব কিছুই তার মনে ছিল। এমনকি সে হারুকেও চিনতো। কিয়ং বলে, তুমি আর ওই এক্সট্রা ক্যারেক্টার অনেক বেশি বুঝছিলে, এজন্য সে গায়েব হয়ে গিয়েছে। তোমার কি মনে হয় যে তুমি এসব করলেই লিড রোল পেয়ে যাবে? দানো তখন রেগে তাকে ইগনোর করে বুকটা নিয়ে চলে যায়। দানো পুরো স্কুলে শুধু হারুকে খুঁজে বেড়াতো। সবাইকে সে হারুর কথা জিজ্ঞাসা করে। সে হারুর জন্য প্রচন্ড কান্না করতে থাকে। এরপর দানো আর লি জিনের কাছে গিয়ে হারুর কথা জিজ্ঞাসা করে। জিন তখন বলে রাইটার তাকে স্টোরি থেকে বের করে দিয়েছে। দানো বলে, তুমি আমাকে কখনোই বলনি যে সে গায়েব হয়ে যাবে। জিন বলে, আমি তোমাকে অনেকবার ওয়ার্ন করেছিলাম যে একটা জিনিস পাল্টে গেলে অনেক কিছু পাল্টে যাবে, এজন্য হারু গায়েব হয়ে গিয়েছে। এটা জানতে পেরে দানো আরো বেশি কান্না করতে থাকে, কিন্তু তারপরও সে হারুকে খুঁজতে থাকে। জিন বলে, এইসব বন্ধ করো, সে আর ফিরে আসবে না। দানো বলে, যদি সে আর ফিরে না আসে তখন কি হবে? তাকে আমাকে খুঁজতেই হবে। এখন থেকে রাইটার যা লিখবে আমি তাই করব। তবুও আমি হারুকে ফিরে পেতে চাই। সে অবুঝের মতো সব জায়গায় হারুকে খুঁজতো। বসে কান্না করতে থাকলে কিয়ং তাকে কান্না করতে দেখতে পায়। আর এরপর লি নামজুকে সরি বলে। সে বলে, যদি আগে রাইটারের কথা মেনে নিতাম তোমার জন্মদিনটা ভালো কাটতো আর হারুও গায়েব হতো না। এই বলে সে চলে যায়, যা শুনে নামজু তো কিছুই বুঝতে পারে না। এরপর দানো মন খারাপ করে বসেছিল। পেছনে কারো পায়ের আওয়াজ শুনে সে মনে করে হয়তো হারু এসেছে, কিন্তু সে দেখে এটা কিয়ং। কিয়ং তাকে একটি স্ট্রবেরি মিল্কশেক দিয়ে মিউজিক ক্লাসে যেতে বলে। মিউজিক ক্লাসে টিচার নাম্বার 13 কে ডাকলে সে মনে করে হারুকে ডাকা হয়েছে।
যাচ্ছে, কিন্তু দেখতে পায় এটা হারু নয়। সে কান্না করে বলতে থাকে, তোমরা সবাই কি করে তাকে ভুলে যেতে পারো। তখন কিয়ং তাকে বাইরে নিয়ে আসে। দানো বলে, তোমার হারুর কথা মনে আছে? প্লিজ একটা বার বলো যে তোমার তাকে মনে আছে। কিয়ং বলে, হ্যাঁ মনে আছে। এখন আর কেঁদো না, চুপ হয়ে যাও, তুমি অনেক কান্না করেছো। লিকে এসে কিয়ং বলে, তোমারও কি হারুর জন্য মন খারাপ? এই শুনে লি তো অবাক হয়ে যায় আর বুঝতে পারে কিয়ং নিজেকে চিনে ফেলেছে। ক্লাসে সবসময় দানো মন মরা হয়ে হারুর সিটে বসে থাকতো। সে বারবার তার কল্পনায় হারুকে দেখতে পেত। কিয়ং এসে বলে, তুমি আবারও তাকে খুঁজছো? একটা এক্সট্রা ক্যারেক্টার গায়েব হয়ে যাওয়ায় তুমি এত কান্না কেন করছো? দানো বলে, সে তোমার কাছে এক্সট্রা ক্যারেক্টার হতে পারে, কিন্তু আমার কাছে নয়। এই বলে সে রেগে চলে যায়। বাড়ি যাওয়ার সময় দানো দেখে যে কিয়ং তার জন্য অপেক্ষা করছে, কিন্তু সে কিয়ং এর সাথে যেতে চায় না। তখন হঠাৎ করে দানোর বুকে ব্যথা শুরু করলে ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে কিয়ং এর সঙ্গে যেতে হয়। দানোকে আপসেট দেখে কিয়ং তাকে একটি গিফট দিয়ে বলে, আজকে সারাদিন তুমি অনেক কান্না করেছো। তখন কিয়ং তাকে বলে, আমি তোমাকে অনেক সুখে রাখবো। হারু তোমার জন্য যা করতো সেই সব কিছু আজ থেকে আমি তোমার জন্য করব। এমনকি আমি স্টোরি পরিবর্তনেও তোমাকে সাহায্য করব। দানো বলে, তুমি এটা করতে পারবে না, কারণ শুধুমাত্র হারুই এটা করতে পারতো। আমি শুধু এই গল্পের একটি এক্সট্রা, কিন্তু তার আগেও আমি ইয়ন দানো, যে নিজের সাথে অনেক সময় কাটাতে চায়, কিন্তু আমার হাতে বেশি সময় নেই। আমি মরতে চলেছি, আমার কষ্টটা তুমি কখনোই বুঝতে পারবে না। এই বলে সে চলে যায়। এরপর আমরা নামজুর মাকে দেখতে পাই, যে অনেক জিনিসপত্র নিয়ে জুদার বাড়িতে সে হাজির হয়েছিল। সে ইনডিরেক্টলি জুদাকে অপমান করলে সে অনেকটা কষ্ট পায়। নামজুর দেওয়া সেই জুতাটা তাকে ফিরিয়ে দিয়ে বলে, সিন্ড্রেলার গল্পের মতো এই খেলায় অনেক আনন্দ পেলাম। রাত 12টার পরেই সব গায়েব হয়ে যায়, সেই ড্রেস, জুতা, সবকিছু। সে নামজুকে গুড বাই বলে চলে যায়। এরপর স্কুলে গেমস কম্পিটিশন ছিল, সেখানে জুদা দৌড়ে ফার্স্ট হলে এটা দেখে খুশিতে সে লাফাতে থাকে। সে জুদাকে সরি বলার জন্য প্র্যাকটিস করছিল, যা দেখে দানু বলে, তোমায় দেখে আমার অনেক জেলাস হচ্ছে, কারণ তোমাদের দুজনের একসাথে হ্যাপি এন্ডিং হবে। স্কুলের সবাই অনেক খেলাধুলা করছিল আর অনেক মজা করছিল। দানু বলে, সবাই আনন্দ করছে, কারোরই হারুর গায়েব হওয়ার জন্য কোনো কষ্ট নেই। আর তখনই তাদের একটি সিন শুরু হলে দানু দেখে তার আর কিয়ং এর পা একসাথে বাঁধা হয়েছে। খেলা শুরু হলে হঠাৎ তার পা থেকে জুতা খুলে যায়, কিন্তু কিয়ং এইসবে লক্ষ্য করে না। দানু বলে, আমি এসব করতে চাই না, কেন আমাকে দিয়ে এইসব করানো হচ্ছে? দানু তখন অসুস্থ হয়ে পড়লে কিয়ং রেগে সেখান থেকে চলে যায়। দানুর তখন হারুর কথা প্রচন্ড মনে পড়ছিল। সে ওখানে বসে কান্না করতে শুরু করে, আর তখনই হারু তার জুতাটা নিয়ে তার কাছে চলে আসে। দানু তাকে দেখে খুশি হয়ে যায়, কিন্তু হারু তাকে চিনতে পারে না এবং ওখান থেকে চলে যায়। এতদিন পর হারুকে দেখে সে ইমোশনাল হয়ে যায় আর তাকে ধরে বলে, এখন আমি তোমাকে কোথাও যেতে দেব না। হারু বলে, কে তুমি? আমাকে এভাবে কেন টাচ করছো? এই শুনে দানু তো অবাক হয়ে যায়। হারু শুধুমাত্র কিয়ংকে তার বন্ধু হিসেবে চিনত। রাইটার হারুকে কিয়ং এর বন্ধু হিসেবে আবারও কমিকের দুনিয়ায় নিয়ে এসেছে, আর এজন্য তখন হারু কিয়ং এর সঙ্গে অনেক ভালোভাবে কথা বলছিল। এজন্য সে তাকে টেনে নিয়ে যায়। তখনই লি ওই বইটা এনে দানুকে দেখায় যে হারু সেকেন্ড লিড হয়ে গেছে। লি হারুকে গিয়ে ডাকলেও সে তাকেও চিনতে পারে না। লি বলে, তাকে দেখতে হারুর মতো, কিন্তু সে হারু নয়। এর মানে হারু এখন আর এক্সট্রা ক্যারেক্টার না, সে কমিকের একজন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হয়ে গেছে। দানু হারুকে সবকিছু মনে করানোর চেষ্টা করে আর বলে, আমরা এর আগেও বল খেলেছিলাম আর তুমি আমাকে বাঁচিয়েছিলে, তোমার কি এইসব কোনো কিছুই মনে নেই? হারু তখন তার দিকে জোরে বল ছুড়তে গিয়ে কোনো এক কারণে থেমে যায় আর ধীরে করে তার দিকে বল ছুড়ে মারে। হারুকে আবারও সবাই মনে রাখছিল আর সবাই তার ফ্যান হয়ে যাচ্ছিল। হারু তখন তাকে গিফট দিয়ে বলে, এটা কিয়ং তোমাকে দিতে বলেছিল। তখনই দানু দেখতে পায় তার হাতের দাগটি নেই। হারু বলে, এখানে কোনো দাগ ছিল না। কিয়ং তাকে পরীক্ষা করতে থাকে যে হারু সত্যি সব ভুলে গিয়েছে নাকি নাটক করছে, কিন্তু সে দেখে হারু সত্যি সব ভুলে গিয়েছে। এজন্য সে খুশি হয়ে যায়। এরপর হারু গার্ডেনে বসেছিল, সে ওই ফুলটা আবারও দেখতে পায়। জিন হারুর কাছে এসে তাকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে আর বলে, তোমার হাতে কি আর ব্যথা করে না? কিন্তু হারু তার কথার কোনো উত্তর দেয় না, কারণ সে কিছুই বুঝতে পারছে না। জিন তখন তার হাত চেক করে দেখে যে ওখানে কোনো আঘাতের দাগ নেই। এটা দেখে জিন আরো অবাক হয়ে যায়। দানব সবসময় মন খারাপ করে থাকতো, বসে কান্না করতে থাকলে তখনই সেখানে কিয়ং আর তার বাবা চলে আসে। কিয়ং এর বাবা বলে, কিয়ংই নাকি এখানে আসতে চেয়েছে আর কিয়ং দানোর জন্য গিফট কিনেছে। কিয়ং তখন রেগে দাঁড়িয়ে যায় আর বলে, এই গিফট আমি কিনিনি আর আমি এখানে আসতে চাইনি, আপনি আমাকে জোর করে নিয়ে এসেছেন। সে দানোর বাবাকে বলে, মিস্টার ইউন, আপনি কি দেখতে পাচ্ছেন না সে কিভাবে আপনার অসুস্থ মেয়েকে নিজের ফায়দার জন্য ব্যবহার করছে? আর তখনই কমিকের সিন শুরু হয়ে গেলে সব ঠিক হয়ে যায়। সবকিছু ঠিকঠাক ছিল। দানো তাকে টেনে এনে বলে, তুমি এরকম ব্যবহার কেন করলে? কিয়ং বলে, যখন আমি স্টেজের বাইরে থাকবো তখন আমি যা খুশি তাই করতে পারবো। দানো বলে, তোমার কি একটু খারাপ লাগছে না এটা বলতে? কিয়ং বলে, আমি তোমাকে কেয়ার করি, আমি তোমাকে সাহায্য করতে চাই, আমি শুধুমাত্র একজন এক্সট্রা নই, তোমার এই গল্পের সাথী কিয়ং।
আর রাইটার এটাই লিখেছে যে আমাদের দুজনের মিল হবে। যাই হোক, এরপর আমরা দেখি হারু স্কুল থেকে চলে আসার সময় কিছু শব্দ শুনতে পায়। এর জন্য সে লাইব্রেরিতে চলে আসে। এদিকে দানো জিনের সাথে কথা বলছিল। তার জীবনে এখন আর কোনো আশা ভরসা নেই, কিন্তু সে এইভাবে মারা যেতে চায় না। দানো ফিরে যাওয়ার সময় সে হারুকে দেখে খুশি হয়ে যায়, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে যায় যে হারু তাকে ভুলে গিয়েছে। এজন্য সে ওখান থেকে চুপচাপ চলে আসে। পরদিন লি দেখে কিয়ং দানোকে নিজের ফায়দার জন্য ব্যবহার করছে। সে কিয়ংকে বলে, তুমি তো দেখছি খুবই খারাপ মানুষ। কিয়ং রেগে বলে, লি তুমি কি জানো না যে স্টেজ আর শ্যাডো আলাদা জিনিস? আমি স্টেজে সেটাই করি যেটা লেখক চেয়েছে। লি বলে, তুমি কি এরকমই থাকতে চাও যে নিজের ফিয়ান্সিকে ধোকা দেবে? কিয়ং বলে, আমি এটা নিয়ে ভাবিনি, কিন্তু এখন আমাকে ভাবতে হবে। দানো ক্লাসে সব সময় হারুকে দেখতো। হারুর দানোর কথা মনে না থাকলেও সে তার সাহায্য করতে হাজির হয়ে যেত। দানো বলে, আমি পুরানো হারুকে মনে করতে চাই না, তাই তুমি প্লিজ আমার থেকে দূরে থাকবে। এই সব শুনে সে কিছুই বুঝতে পারে না। এরপর জুদার সাথে ক্লাসের কিছু মেয়েরা প্র্যাঙ্ক করছিল। তারা কাগজে বাজে কথা লিখে সেটা তার পিঠে লাগিয়ে দিয়েছিল। নামজু এসব দেখে প্রচন্ড রেগে যায় আর জানতে চায় কে এসব করেছে। এরপর সে তাকে টেনে নিয়ে যায়। তখন জুদা তাকে বলে, আমাদের পৃথিবী সম্পূর্ণ আলাদা, কিন্তু তুমি আমাকে দয়া করা বন্ধ করো। আমার কারোর দয়ার প্রয়োজন নেই। নামজু তখন জুদাকে অ্যানাউন্স রুমে নিয়ে আসে আর বলে, আমি তোমাকে কখনোই দয়া করিনি। তুমি এমনটা কেন ভাবছো? আর এটার প্রমাণ আমি তোমাকে এখনই দিব। এই বলে সে অ্যানাউন্স করে দেয় যে আজ থেকে আর এখন থেকে জুদা শুধু আমার। স্কুলের সবাই এই অ্যানাউন্স শুনতে পায়। আর এটা শুনতে পেয়ে যেই মেয়েরা নামজুকে পছন্দ করত তাদের মাথা ঘুরতে শুরু করে। দানো তখন লিকে বলে, আমরা যাই করি না কেন কাহিনী একই থাকবে, কারণ এইটা ঘটার কথা ছিল নামজুর বার্থডে দিনে। এরপর হারুর সাথে জিনের ধাক্কা লাগলে হারু সেখানে একটি বই দেখতে পায়। বইটি হাতে নিলে জিন সেটা কেড়ে নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এরপর হঠাৎ হারু দানোর সামনে এসে বসলে দানো তখন উঠে চলে যেতে চায়। হারু বলে, তুমি এখানে থাকো, আমি চলে যাচ্ছি। হারু বই পড়তে পড়তে ওখানে ঘুমিয়ে যায়। তখন হারু একটি স্বপ্ন দেখে যেটা অনেক বছর আগের ছিল। সেখানে দানো ওপর থেকে পড়তে যাচ্ছিল, কিন্তু হারু তাকে ধরে ফেলে আর তখনই তার ঘুম ভেঙে যায়। আর হারু ভাবে, দানোকে নিয়ে কেন আমি এমন স্বপ্ন দেখলাম, তাও আবার এত বছর পুরানো। তো এরপর হারু যখন বই নিতে শেলফের কাছে যায় তখন সেখানে দানো ওপর থেকে বই পাড়তে টুলের উপরে ওঠে। আর তখন সে ওখান থেকে পড়ে গেলে হারু তাকে ধরে ফেলে। আর তখন তাদের সঙ্গে ওই সিনটাই ঘটে যেটাকে না হারু কিছুক্ষণ আগে স্বপ্নে দেখেছিল। দানো তখন তার দিকে তাকিয়েছিল আর হারু ভাবছিল, আমার সঙ্গে এইসব কি হচ্ছে আর আমি কেন দানোকে নিয়ে এত ভাবছি। দানো তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। দানোকে হসপিটালে অ্যাডমিট করা হয় কারণ সে ঠিকভাবে ওষুধ নিচ্ছিল না। তার বাবা তার জন্য অনেক চিন্তিত ছিল। দানো তখন স্টেজে ছিল। তখন সে তার বাবাকে বলে, আমি খুব শীঘ্রই বিয়ে করতে চাই। তার বাবা বলে, তুমি যেটা চাইবে সেটাই হবে। পরদিন স্কুলে যাওয়ার সময় কিয়ং চলে আসে আর বলে সে তার সাথে একসাথে স্কুলে যেতে চায়। যাওয়ার পথে কিয়ং বলে, ওষুধ খাওয়া কি তোমার জন্য এতটাই কঠিন? দানো বলে, হ্যাঁ, প্রত্যেকদিন খাওয়া অনেক বিরক্তিকর। কিয়ং বলে, তুমি ছোটবেলা থেকেই একদম ওষুধ খেতে চাইতে না, এজন্য আমি ছোটবেলায় তোমাকে জাদু করে দেখাতাম। দানো বলে, তোমার এইসব কথা মনে আছে? কিয়ং বলে, আমার তোমাকে গল্পের মধ্যেও মনে আছে আর গল্পের বাইরেও। দানো বলে, থ্যাঙ্কস গল্পের বাইরে আমাকে মনে রাখার জন্য। আমি তোমার রুড বিহেভিয়ার ভুলে যেতে চাই। এই বলে সে চলে গেলে আমরা দানোর দেওয়া সেই গিফটটা কিয়ং এর ব্যাগের সাথে দেখে বুঝতে পারি কিয়ং তাকে ভালোবেসে ফেলেছে। কিয়ং দানোর হাত ধরলে এটা দেখে হারুর কেন যেন খারাপ লাগে। ক্লাসেও সে সবসময় দানোকে দেখতো। তখন আমরা আবারও অনেক বছর আগের একটি ফ্ল্যাশব্যাক দেখি। দানো গ্রামের একটি বাজারে গিয়েছিল। সেখানে দানো একটি চুলের ক্লিপ দেখছিল, যে ক্লিপটা হারু কিনে নিয়েছিল। হারু এটা ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। সে বুঝতে পারে না যে সে বারবার দানোকে কেন দেখতে পাচ্ছে। এদিকে জুদা আর নামজুর রিলেশনশিপ ভালোই চলছিল, কিন্তু আমরা দেখতে পাই নামজুর মা তার উপর সবসময় নজর রাখছে। আর এরপর নামজু লির সাথে ফ্রেন্ডশিপ করে, কারণ জুদা তাকে এটা করতে বলেছিল। তারা তিনজন এক হয়ে যায় আর লিকে আবারও A3-তে নেওয়া হয়। এরপর কিয়ং দানোকে স্নিকার্স আর ক্যান্ডি গিফট করলে দানো অনেক খুশি হয়ে যায়। আর তখনই হারু কিয়ংকে একটি ফ্লাওয়ার বুকে দিয়ে যায় যেটা কিয়ং তাকে দিয়ে আনিয়েছে। দানো তখন হারুকে এখানে দেখে রেগে চলে যায়। এরপর হারু আর তার একটা সিন ছিল যেখানে তারা দুজনে কিয়ং এর জন্য শপিং করছিল। ফেরার সময় স্টেজ শেষ হলে হারু তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি কিয়ংকে পছন্দ করো? দানো বলে, আমাকে করতে হয় ভালো লাগুক আর না লাগুক। হারু বলে, যদি তাকে সত্যি পছন্দ না করে থাকো তাহলে লোক দেখানো বন্ধ করো। তুমি চাইলে তোমার ভাগ্য পরিবর্তন করতে পারো। দানো বলে, আমি এটা কখনোই করব না, কারণ আমি হারু
হারুকে হারাতে চায় না। হারু অবাক হয়ে বলে আমি? দানো বলে হ্যাঁ তুমি, কিন্তু সেটা তুমি হয়েও তুমি নও। হারু বলে তুমি সবসময় কেন বলো যে আমি হারু নই? দানো তখন কান্না করে সেখান থেকে চলে আসে। আর এর পরের সিনে কিয়ংকে দেখানো হয়। সে তখন একটি লাইব্রেরিতে এসেছিল সিক্রেট কমিক বুকটা পড়তে, কিন্তু কিয়ং সেখানে ট্রাম্পেট ক্রিপার নামের একটি কমিক বুক দেখতে পায়, যেটা কিনা হিস্টোরিক্যাল টাইপের ছিল। আর এই কমিকের ফিমেল লিড দানোর মতো ছিল। তখন ওখানে জিন এসে তার থেকে কমিক বুকটা নিয়ে চলে যায়। পরের সিনে আমরা দানোকে দেখতে পাই। দানো বসে তার আর কিয়ং এর ফটোটা দেখছিল। তখনই সেখানে কিছু বকাটে ছেলে তাকে বিরক্ত করা শুরু করলে হারু এসে তাদের ভাগিয়ে দেয় আর তার ফোনটা ফেরত দেয়। দানো বলে আগের হারুর মতো বিহেভ করা বন্ধ করো প্লিজ, তুমি আমার সাহায্য করতে আসবে না। হারু আবারও তাকে জিজ্ঞেস করে সে এমন কেন বলল, সেই তো হারু, তাহলে দানো কেন আগের হারুর কথা বলে? দানো বলে সে যেই হোক তুমি নও। এই বলে সে চলে গেলে হারু অনেক রেগে যায়। সে এসবের কিছুই বুঝতে পারে না। এদিকে জিন ট্রাম্পেট ক্রিপার বইটা আগুনে পুড়িয়ে দেয়। হারু বাড়ি ফিরছিল আর তখনই সে আবারও লাইব্রেরি থেকে কিছু শব্দ শুনতে পায়। এদিকে দানো আর কিয়ং ফ্যামিলি ডিনার করছিল। তাদের খুব শীঘ্রই বিয়ে হতে চলেছে। কিয়ং বলে তুমি কি এই বিয়েতে খুশি নও? দানো বলে না, তোমাকে আমি পছন্দ করতাম কারণ এটা একটা সেটআপ ছিল যেটা রাইটার লিখেছে, কিন্তু এখন থেকে আমি যা করব আর যা বলবো সেই সবকিছু রাইটারের ইচ্ছা মতো হবে। মন খারাপ করে সে রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তার মাঝে দাঁড়িয়ে সে হারুকে নিয়ে ভাবছিল। দানোর আর কোনো আশা ভরসা ছিল না। সে তখন বলছিল মনে হয় আমি আমার ভাগ্যকে কখনোই পরিবর্তন করতে পারবো না। রাইটার চাই আমি যেন মারা যাই, আর এমনটাই হবে। তখন ওখানে হারু এসে বলে না, আমি এমনটা হতে দেব না। হারুকে দেখে দানো তখন প্রচুর ইমোশনাল হয়ে যায় আর সে বুঝতে পারে যে হারুর সব কথা মনে পড়ে গিয়েছে। হারু এসে তার হাত ধরলে দানো দেখে তার হাতে আবারও সেই দাগটি রয়েছে। হারু বলে আমি তোমাকে তোমার ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করব, আমি কিছুতেই তোমাকে এইভাবে হারিয়ে যেতে দেব না। দানো তখন প্রচন্ড কান্না করতে থাকে। হারু তখন দানোকে জড়িয়ে ধরে সরি বলে এবং বলে আমি তোমাকে আর কখনোই ছেড়ে চলে যাব না। তো এরপর সিন কিছুটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। লাইব্রেরিতে গিয়ে হারু কিছু একটা খুঁজছিল, কিন্তু তখন সে ওখানে দানোর ছবি দেখতে পায় যেটা সে এঁকেছিল। সে ওখানে ওই ব্ল্যাক হোলটা দেখতে পায়। আর হারু যখনই ওটার ভেতরে হাত ঢোকায় তখনই তার হাতে ওই আঘাতের দাগটা চলে এসেছিল। আর তখনই তার অতীতের সমস্ত কথা মনে পড়ে যায়। দানোর কথা মনে পড়ায় সে ইমোশনাল হয়ে গেছিল আর দৌড়ে দানের কাছে চলে আসে আর তাকে বলে এইবারে সে তার স্টোরি পরিবর্তন করবেই। কিন্তু দানো অনেক কান্না করছিল। দানো বলে তুমি গায়েব কেন হয়ে গেছিলে আর সব ভুলে কিভাবে গিয়েছিলে? হারু বলে সেটা আমিও জানি না। দানো বলে অনেক সময় চলে গেছে, আমি আর আমার ভাগ্য পরিবর্তন করতে চাই না, আমি তোমাকে হারাতে চাই না। হারু বলে আমি তোমার ভাগ্য পরিবর্তন করেই ছাড়বো, যাই হয়ে যাক না কেন। তার কথা শুনে দানো তখন আবারও ইমোশনাল হয়ে যায় আর তার হাত ধরে বলে তুমি যদি আবারও গায়েব হয়ে যাও, যদি তুমি আমাকে আবার ভুলে যাও, আমি শেষ সিন পর্যন্ত শুধু তোমার সাথেই থাকতে চাই। হারু তাকে শান্ত করে বলে আমি তোমাকে ছেড়ে আর কখনোই কোথাও যাব না। পরের দিন দানো যখন লিকে এই কথাটি বলে যে হারুর সবকিছু মনে পড়ে গেছে, তখন সে অনেক খুশি হয়ে যায় আর তারা দুজনে খুশি হয়ে হারুর একটু বেশি কেয়ার করছিল। কখনো কফি খাইয়ে দিচ্ছিল, আবার কখনো স্যান্ডউইচ। তো তখন লি বলে এইবার আমি বুঝতে পারছি কেন হারুর মেমোরি ফিরে এসেছে, কারণ সে এখন তোমাকে পছন্দ করে আর রাইটার এটাই চায় যে হারু তোমাকে পছন্দ করুক। আর লির এই কথা শুনে তো দানো তখন অনেক লজ্জা পাচ্ছিল। তো এরপর ক্লাসে দানো হারুর সাথে কথা বলছিল আর বলছিল তার কি চাই, সে যা চাইবে দানো তাকে তাই এনে দিবে। আর তখনই সে অন্য একটি সিনে চলে যায়। সে দেখে জুদা যে ক্যাফেতে কাজ করে সে ওখানে দাঁড়িয়ে আছে। তখন জুদা তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? দানো বলে আমি নিজেও জানি না যে আমি এখানে কি করছি। তখনই ক্যাফের ম্যানেজার এসে বলে তারা সমস্ত স্যান্ডউইচ বিক্রি করে দিয়েছে, কেউ সবগুলো স্যান্ডউইচ কিনে নিয়েছে। যা শুনে তারা দুজনেই অবাক হয়ে যায়, কারণ জুদাকে আর এখন কাজ করতে হবে না। তখনই সেখানে নামজু চলে আসে। লি আর কিয়ংও এসেছিল। নামজু একটি পার্টি রেখেছিল আর এটা ছিল লির জন্য, কারণ লিকে আবারও A3-তে নেওয়া হয়েছে। সিন শেষ হলে দানো সেখান থেকে চলে যায়। লি তখন নামজুকে বলে আমি জানি জুদাকে তুমি অনেক ভালোবাসো আর এটাও জানি তুমি তার অনেক খেয়াল রাখবে, এজন্য আমি তাকে ছেড়ে দিয়েছি, যেটা জুদাও শুনতে পায়। আর এরপর কিয়ং হারুর কথা শুনে বুঝতে পারে যে হারুর সবকিছু মনে পড়ে গেছে। আর এরপর আমরা দেখি দানো হারুকে দেখে হাসছিল আর অনেক বেশি লজ্জা পাচ্ছিল। সে সিমিকে বলে যদি আমি কাউকে নিয়ে খুব বেশি ভাবি তাহলে এটার মানে কি? সিমি বলে এর মানে তুমি তাকে পছন্দ করো, তুমি এটা পরীক্ষা করে দেখতে পারো, কল্পনায় তাকে কিস করো। দানো তখন কল্পনায় হারুকে নিয়ে ভাবছিল। সিমি তখন বলে যদি তুমি তাকে নিয়ে এটা ভাবতে পারো এর মানে হলো তুমি তাকে পছন্দ করো, কিন্তু যদি না পারো এর মানে হলো সে তোমার শুধুই বন্ধু। এরপর আমরা মিউজিক ক্লাসের
সিন দেখতে পাই। দানো তখন অনেক বেশি বোর হচ্ছিল, তাই সে অসুস্থ হওয়ার নাটক করলে টিচার তাকে মেডিকেল রুমে যেতে বলে আর সে হারুকে দানোর সঙ্গে পাঠিয়ে দেয়। এতে দানো তো অনেক খুশি হয়ে যায়। এরপর দুজনে স্কুল থেকে পালিয়ে অনেক বেশি এনজয় করে। তারা একটি শপে আসে যেখানে অনেক পুরানো জিনিসপত্র ছিল। এরপর তারা একসাথে গেম খেলে, অনেকগুলো ক্যান্ডি খায় আর অনেকগুলো সেলফি তোলে। হারু তার এই সব কর্মকাণ্ড দেখে খুশি হয়ে যায়। ফেরার পথে দানো তাকে বলে, আমাকে প্রমিস করো যে তুমি আর কখনোই গায়েব হয়ে যাবে না। হারু তখন তাকে প্রমিস করে আর তার হাত ধরে স্কুলে ফিরে আসে। তারা দুজন তখন হাত ধুচ্ছিল আর তখনই হারু আবারও ওই ভিশনটা দেখতে পায় যেখানে দানো তার দিকে জল ছিটিয়ে দিচ্ছিল। এটা শুধু হারুই দেখতে পেত আর সে দেখে বর্তমানেও দানো এমনটাই করে, যা দেখে হারু অবাক হয়ে যায়। তখন হারুও তাকে ভিজিয়ে দেয় আর এরপর সে তার শার্ট খুলে তাকে পুড়িয়ে দেয় আর দানোকে সরি বলে ভিজিয়ে দেওয়ার জন্য। কিন্তু দানো বলে, সরি কেন বলছো, আমরা তো মজা করছিলাম। এদিকে নামজু জুদাকে প্রপোজ করবে বলে সবকিছু রেডি করে রেখেছিল, কিন্তু সিমি আর তার বন্ধুরা সেগুলো নষ্ট করে দেয় কারণ সে নামজুকে পছন্দ করত। আর এরপর জুদাকে এসে বলে নামজু তাকে খুঁজছে এবং তাকে সায়েন্স রুমে যেতে বলেছে। জুদা সেটাই বিশ্বাস করে নেয়। আর এদিকে নামজু তার সাঙ্গপাঙ্গদের বলছিল কালকের মধ্যে যদি সবকিছু আবারও তৈরি না করে তাহলে তাদের খবর আছে। এদিকে মেয়েগুলো সায়েন্স রুমে এসে জুদাকে অনেক কথা শোনায়। তারা লি আর নামজু দুজনকে নিয়েই তাকে বাজে কথা শোনায়। এরপর তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সিমি বলে, তুমি কি নিজেকে এই স্কুলের স্টুডেন্ট মনে করো? আর তুমি নিজেকে সিন্ড্রেলা ভাবা বন্ধ করো, কারণ সিন্ড্রেলা রাজবংশের মেয়ে ছিল, সে কোনো গরিব মেয়ে ছিল না। তুমি জাস্ট একটা স্কলারশিপ স্টুডেন্ট, তাই নিজের সীমার মধ্যে থাকো, না হলে তোমার জন্য ভালো হবে না। এই বলে তাকে সেখানে আটকে রেখে চলে যায়। এদিকে লি জানতে পারে নামজু জুদাকে কাল প্রপোজ করবে, কারণ আজকে কেউ অডিটোরিয়াম নষ্ট করে দিয়েছে। এই শুনে লি জুদার জন্য অনেক চিন্তিত হয়ে যায় আর নামজুকে জুদাকে খুঁজতে বলে, কারণ জুদার বিপদ হতে পারে। আর এরপর নামজু জুদাকে খুঁজে পেয়ে তাকে জড়িয়ে ধরে। এইদিকে স্কুল ছুটির পর দানো বাড়ি ফিরছিল আর তখনই কমিকের সিন শুরু হয়ে যায়, যেখানে দানো কিয়ংকে তাদের বিয়ের কথা বলছিল আর কিভাবে বিয়ের পার্টি অ্যারেঞ্জ করা হবে সেগুলো। তখনই হঠাৎ দানো অসুস্থ হয়ে পড়লে কিয়ং তাকে পিঠে তুলে হসপিটালে নিয়ে আসে। কিয়ং দানোর বাবাকে সরি বলে, সে বলে এতে তোমার কোনো দোষ নেই। তখন সে কিয়ং এর বাবাকে বলে দানোর হাতে বেশি সময় নেই, বিয়েটা হয়তো সঠিক সিদ্ধান্ত নয়, কারণ কিয়ং এর একটা ফিউচার আছে। কিন্তু সে বলে কিয়ং নিজেও দানোকে বিয়ে করতে চায়, কারণ সে দানোকে ভালোবাসে। এই বলে সে তাকে মানিয়ে নেয়। তখন কিয়ং তার সৎমাকে দেখে তাকে কথা শোনালে তার বাবা তাকে মারতে যায়, কিন্তু তার ভাই তাকে বাঁচিয়ে নেয় আর তাদের বাবাকে থামিয়ে দেয়। কিয়ং আসলে খুবই রুড ছিল, সে সবসময় অন্যদের কষ্ট দিত। এরপর আমরা জিনকে দেখতে পাই, তাকে দেখে অনেক বেশি চিন্তিত মনে হচ্ছিল। আর জিন তখন বলছিল এর মানে হারুর সবকিছু মনে পড়ে গিয়েছে। তবে কি হারু ওই ট্রাম্পেট ক্রিপার কমিক বুকের কথাটাও জানে? এই কথা ভেবে সে বেশি চিন্তিত হয়ে যায়। তখনই কিয়ং এসে তার থেকে ওই বইটা চাইতে থাকে, কিন্তু জিন বলে সে জানে না যে বইটা কোথায়। আসলে জিন সেদিন বইটা আগুনে পুড়িয়ে দিয়েছিল। এরপর জিন হারুর সাথে দেখা করতে আসে আর তাকে বলে তোমার কি প্রাচীন যুগের কোনো কথা মনে আছে? হারু বলে না, কিন্তু মাঝে মাঝে আমি ওই সময়ের কিছু ভিশন দেখতে পাই। এটা শুনে জিন অবাক হয়ে যায়। তো এরপর টেনিস গ্রাউন্ডে হারু আর কিয়ং টেনিস খেলছিল, যে খেলায় সবসময়ের মতো হারু জিতে যায়। কিয়ং হার কিছুতেই মেনে নিতে পারছিল না আর আরো একবার হারুকে তার সাথে খেলতে বলে আর বলে তুমি আমার সাথে কিছুতেই জিততে পারো না, এটা হতে পারে না। গল্পে যেমন আছে তেমন না হওয়া পর্যন্ত তোমাকে আমার সাথে খেলতেই হবে। সে রেগে তাকে আবারও খেলতে বলতে থাকে। হারু বলে আমি জানি না রাইটার কেন বারবার তোমার সাথেই আমার ঝামেলা বাঁধায়, এটার উত্তর আমি জেনে নিব আর আমি গল্প পরিবর্তন করব শুধুমাত্র দানোর জন্য, কারণ আমি তাকে পছন্দ করি। কিয়ং এইসব নিয়ে অনেক রেগেছিল। রেগে সে পাশে থাকা ডাস্টবিনে কিক মারে আর তখনই সে ওখানে ট্রাম্পেট ক্রিপার কমিক বুকের কিছু পুড়ে যাওয়া পেজ দেখতে পায়, যেটা জিন পুড়িয়ে দিয়েছিল, কিন্তু এখনো তার কিছু অংশ বোঝা যাচ্ছিল। এই ছবিগুলো দেখে কিয়ং এর মনে হচ্ছিল যে এই তিনটা ক্যারেক্টার তাদের তিনজনের, মানে কিয়ং, হারু আর দানোর। তাই সে তখন জিনের কাছে গিয়ে এই বই সম্পর্কে জানতে চায় আর বলে তোমার এত কিসের ভয় যে তুমি বইটা জ্বালিয়ে দিয়েছো? এই গল্পটা আমাদের দুনিয়ার মতো না, এর সাথে কি আমাদের সম্পর্ক আছে? আমাকে বলো। জিন বলে এই বইয়ের গল্প অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, তাই এটার কোনো শক্তি নেই। কিয়ং বলে তাহলে তুমি এটা লুকানোর চেষ্টা কেন করলে? দানো ঠিক একই কথা বলে যা এই বই দেওয়া আছে। জিন বলে তো তুমি এখন কি করতে চাও? কিয়ং বলে আমি শুধু চাই সেই সব জিনিসগুলো আগের মতো করতে, যেমনটা আগে ছিল। এই বলে সে চলে যায়। তো এরপর দানো হারুকে ইংলিশ পড়ায় হেল্প করছিল। হারু এক্সট্রা অর্ডিনারি শব্দের অর্থটা বুঝতে পারছিল না। দানো বলে এক্সট্রা অর্থ হলো বাড়তি কিছু জিনিস, যেমন আমরা ঠিক তেমন, আর অর্ডিনারি অর্থ হলো
সাধারণ, আর এই দুইটা মিলে হয় অসাধারণ। হারু বলে এই শব্দটি যেন তোমার জন্যই তৈরি হয়েছে। রাইটারের কাছে তুমি একটা এক্সট্রা হলেও আমার কাছে তুমি এক্সট্রা অর্ডিনারি, মানে অসাধারণ। এই শুনে দানও অনেক খুশি হয়ে যায়। হারুর বলা এই কথাগুলো বারবার তার কানে বাজছিল, আর সে এসব ভেবে খুশি হচ্ছিল। সে একটি লাভ স্টোরি পড়ছিল আর শুধু হারুর কথা ভাবছিল। তখনই সেখানে হারু এসে দানুকে জিজ্ঞাসা করে, তুমি কি পড়ছো? হঠাৎ করে হারুকে এত বেশি কাছে দেখে দানু নার্ভাস হয়ে যায়। সে কিছু না বলে দৌড়ে ওখান থেকে চলে যায়। এরপর দানু যখন লাঞ্চ করছিল তখন আবারও হারু তার কাছে আসে। দানুর মুখে খাবার লেগেছিল, তাই সেটা সে হাত দিয়ে মুছে ফেলে। দানুর হার্টবিট তখন অনেক বেড়ে যায়, আর সে আবারও দৌড়ে ওখান থেকে চলে যায়, যা দেখে হারু বুঝতে পারে যে দানু লজ্জা পেয়েছে। ক্লাসে হারু শুধু দানুকেই দেখতো। ক্লাসরুমে দানু যখন ঘুমিয়েছিল তখন তার কাছে হারু আসে, আর তার সামনে বসে সে এক নজরে তাকে দেখতে থাকে। আর তখন হারুও সেখানে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পরে দানুর ঘুম ভাঙলে হারুকে এখানে দেখে সে নার্ভাস হয়ে যায়। বেচারি তখন আবারও ওখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু হারু তার হাত ধরে বলে, কোথায় যাচ্ছ? দানু আমতা আমতা করে বলে, লাঞ্চ করতে যাচ্ছি। হারু বলে, তুমি তো অলরেডি লাঞ্চ করেছো। দান বলে, ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার মনে হচ্ছে আমার আবারও ক্ষুধা লেগেছে। হারু তখন বলে, আজকে তুমি এত লজ্জা কেন পাচ্ছ? তোমার ফেস কেমন যেন লাল হয়ে আছে। এতে দানু বলে, কই না তো। এবং ওখানে কিছু ছেলে এসে হারুকে ডাকে। হারু তখন তার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। দানু তখন খুশিতে গদগদ হয়ে যায়। সে সবসময় হারুকে নিয়ে ভাবতে থাকে। এরপর হঠাৎ দানু পরের দৃশ্যে চলে যায়। তখন তারা কমিকের সিনে ছিল, যেখানে কিয়ং তাকে আবারও তার অসুস্থতার কথা বলে তাকে কষ্ট দেয়, কারণ গল্পে তার ক্যারেক্টারের কাজই এটা। কিন্তু সিন শেষ হলে কিয়ং তাকে সরি বলে। দানু বলে, আমি জানি তুমি এটা বলতে চাওনি, কিন্তু আমি হার্ট হয়েছি। হারুর সাথে সে চলে গেলে কিয়ং চিৎকার করতে থাকে। হারু তখন তাকে বলে, আমি তোমাকে ওয়ার্নিং দিয়েছিলাম যে দানুকে বিরক্ত করা বন্ধ করো। কিয়ং তাকে মারতে গেলে দেখতে পায় সবাই কিয়ংকে নিয়ে বাজে কথা বলছে, আর সবাই হারুকে সাপোর্ট করছিল। আর এই দেখে সে হারুকে জিজ্ঞেস করে, তুমি কবে থেকে মেইন ক্যারেক্টার হয়ে গেলে? এই বলে সে চলে যায়। এরপর দেখি জুদা নামজুকে ধন্যবাদ জানায় কাল তাকে বাঁচানোর জন্য। নামজু তখন ক্লাস শেষে তাকে অডিটোরিয়ামে দেখা করতে বলে। আর এরপর কিয়ং লির থেকে জানতে পারে যে হারু একবার স্টেজ বদলে দিয়েছিল, যেখানে নামজু আর জুদার থাকার কথা ছিল সেখানে সে আর দানু ছিল। এই শুনে সে জানতে চায় হারু এটা কিভাবে করলো। লি বলে, আমি জানি না। সে জিনের কাছে এসে বলে, যদি আমি স্টেজ বদলে দেই তাহলে কি কিছু পরিবর্তন হবে? জিন বলে, কখনোই না, যে কেউ স্টেজ পরিবর্তন করতে পারে না। কিয়ং বলে, তাহলে হারু কিভাবে করে? জিন বলে, আমি জানি না সে কিভাবে করে, যেখানে মেন ক্যারেক্টারও এটা করতে পারে না, সেখানে হারুর মতো একটা এক্সট্রা ক্যারেক্টার এটা কিভাবে করতে পারে আমার জানা নেই। তখনই কিয়ং একটি সিনে চলে যায় আর দেখতে পায় সে হসপিটালে দানুর পাশে বসে আছে। তখন তারা স্টেজে ছিল। কিয়ং হারুকে জিজ্ঞেস করে, যদি তোমার হাতে খুব কম সময় থাকতো তাহলে তুমি কি করতে? হারু তখন না চাইতেও বলে, তাহলে আমি আমার পছন্দের মানুষের সাথে অনেক বেশি সময় কাটাতাম। দানু তোমাকে অনেক পছন্দ করে, তুমি তার সাথে সময় কাটাও। আর এসব কিন্তু হারু লেখকের ইচ্ছায় বলছিল। এই বলে সে বেরিয়ে চলে গেলে সিন শেষ হয়ে যায়। হারু সাথে সাথে দানুর কাছে যেতে চায়, কিন্তু কিয়ং তাকে যেতে দিতে চায় না, আর বলে, আমি তোমার মতো একটা এক্সট্রা ক্যারেক্টারের কাছে কিছুতেই হেরে যেতে পারি না। আসলে কিয়ং এটা কিছুতেই মানতে পারছিল না যে হারু স্টেজ পরিবর্তন করতে পারে, যেটা সে মেন ক্যারেক্টার হয়েও পারে না। যাই হোক, এরপর মান্থলি পরীক্ষার রেজাল্ট দিলে দেখা যায় হারু প্রথম হয়। সবাই হারুকে আবারও মনে রাখতে পারছিল, সবাই তাকে প্রায়োরিটি দিচ্ছিল, যেমনটা লিড ক্যারেক্টার পেয়ে থাকে। আর এইসব দেখে কিয়ং অনেক জেলাস হয়। আর এরপর হারু মন খারাপ করেছিল, কারণ দানুর অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হচ্ছে। দানু এটা বুঝতে পেরে হারুকে বলে, সে একদম ঠিক আছে, তার হৃদয়ে কোনো ব্যথা নেই। হারু বলে, আমি জানি তুমি অনেক কষ্টে রয়েছো, আমি তোমার ক্যারেক্টার বদলে দিতে চাই, আমাকে এটা করতে দাও। দানু বলে, যদি আগের মতো কিছু হয়ে যায় আর তুমি গায়েব হয়ে যাও? হারু বলে, এখন আমি কিয়ং এর বন্ধুর রোল করছি, তাই আমি কোথাও গায়েব হব না। তখনই দানুর স্মার্ট ওয়াচ তাকে অ্যালার্ট করলে দানু বলে, আমি তো একদম ঠিক আছি, তাহলে এটা কেন বাজছে? হারু বলে, কারণ গল্প শুরু হতে যাচ্ছে। সে দানুর হাত ধরে বলে, আমি গল্প বদলাতে চলেছি। এই বলে তার ঘড়িটা খুলে ফেলে দেয় আর বলে, দেখো এটা তোমার হাতে নেই, তারপরও এটা বাজছে। গল্প অনুযায়ী কিয়ং তোমাকে বাঁচাতে আসবে। আর তখন হারু ঘড়িটা সিমির হাতে পরিয়ে দেয়। তখনই কিয়ং এসে দেখে সেখানে দানুর বদলে সিমি পড়ে আছে। এটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ এখানে দানুর থাকার কথা ছিল। আর এদিকে দেখতে পাই দানু অজ্ঞান হয়ে গেছে ঠিকই, কিন্তু হারু তাকে কোলে তুলে নিয়ে যাচ্ছে, যা দেখে কিয়ং আরো অবাক হয়ে যায় আর বুঝতে পারে হারু আবারও গল্প পরিবর্তন করেছে। কিয়ং এতে ভেঙে পড়ে, কারণ সে দানুর ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিল। আর এরপর নামজু জুদাকে প্রপোজ করার অপেক্ষায় ছিল, কিন্তু তখনই সেখানে তার মা
চলে আসে আর তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে, কারণ সে জেনে গেছিল নামজু জুদাকে ভালোবাসে। ক্লাস শেষে জুদা অডিটোরিয়ামে নামজুর জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও নামজু আসে না। এদিকে লি জানতে পারে জুদা আজ কাজে আসেনি, এজন্য সে দৌড়ে জুদার কাছে চলে আসে। লি সত্যি জুদাকে অনেক ভালোবাসতো। তখন সে জুদাকে সান্ত্বনা দেয়। এরপর দিন জুদা নামজুর সাথে দেখা করতে যাচ্ছিল, তখন নামজুর মা এসে তাকে থাপ্পড় মেরে অপমান করে। জুদা তখন কান্না করতে থাকে, কিন্তু অদ্ভুতভাবে কমিকের সিন শেষ হলে জুদা রেগে নামজুর মাকে বলে অনেক হয়েছে, আমি আর এই সব সহ্য করতে পারছি না। এই বলে স্কুলে এসে নামজুকে বলে এমন কিছু করা বন্ধ করো যাতে মানুষ মনে করে যে আমাদের মধ্যে কিছু আছে, আমাদের দুজনের মধ্যে কখনোই কিছু ছিল না। নামজু বলে তুমি জানো না তোমার কাছে আসতে আমাকে কত কিছু করতে হয়েছে, আমি সবকিছু ছেড়ে এখানে এসেছি। আরো কিছু বলতেই যাবে, কিন্তু জুদা বলে থ্যাঙ্কস, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আর দরকার নেই। এই বলে সে চলে যায়। আর এদিকে ডক্টর দানোকে হসপিটালে অ্যাডমিট হতে বলে, যা শুনে দানোর মন খারাপ হয়ে যায়। বাড়ি এসে হারুর কথা ভাবে আর বলে আমি এইভাবে মরে যেতে চাই না। এরপর সে হারুর কাছে চলে আসে আর তারা দুজনে একসাথে অনেক বেশি সময় কাটায়। হারু তার অনেকগুলো ছবি তুলে দেয় আর এরপর একটি গাছ দেখতে পেয়ে সেখানে তারা সেলফি তোলে, কিন্তু দানো অনেক শর্ট ছিল, এজন্য হারু নিচু হয়ে তার সাথে সেলফি তোলে। দানো তখন বলে আমরা যেই গাছটির সাথে এখন সেলফি তুললাম সবাই বলে গাছটা অনেক পুরানো, আর এই গাছটির অক্টোবরের 10 তারিখে 300 বছর পূর্ণ হবে, আর ওই দিন আমরা এখানে দেখা করব। এতে হারু রাজি হয়ে যায়। হারু তার অনেকগুলো ছবি আঁকে, যা দেখে দানো অনেক খুশি হয়ে যায়। তারা একসাথে সময় কাটায়। রাতে দানো বলে আমি জানি না 19 বছর পর্যন্ত আমি বেঁচে থাকতে পারবো কিনা। হারু বলে তুমি সারা জীবন আমার সাথে থাকবে। এই শুনে দানো খুশি হয়ে যায়, কিন্তু 10 অক্টোবরেই হঠাৎ দানো অসুস্থ হয়ে গেলে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। এইদিকে হারু অনেকক্ষণ ধরে দানোর জন্য অপেক্ষা করছিল। সে জানতো না যে দানো হসপিটালে রয়েছে। হারু সারা রাত এখানেই বসে অপেক্ষা করে। সিন শেষ হলে দানো যখনই হারুর কাছে যাবে সে দেখে আবারও সিন শুরু হয়ে গেছে। আর এইভাবে একটা সপ্তাহ কেটে যায়। ওই দিনের পর থেকে দানো আর স্কুলে আসেনি, তাই হারু তাকে অনেক বেশি মিস করছিল। তখন লি তার কাছে এসে দানোর অবস্থার কথা বলে আর বলে সে হসপিটালে ভর্তি হয়ে আছে। এটা শুনে হারু তখনই হসপিটালে যাওয়ার জন্য দৌড় লাগায়, কিন্তু সে কিছুতেই হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারে না। বারবার সে সিনে চলে যায় আর সে নিজেকে অন্য একটি জায়গায় দেখতে পায়। হারু বুঝতে পারে যে রাইটার চায় না সে দানোর সঙ্গে দেখা করুক। তার মন অনেক খারাপ হয়ে যায়। সে বসে দানোর ছবিগুলো দেখে আর তার কথা ভেবে সে কান্না করতে থাকে, কারণ তার জীবনে শুধুমাত্র দানোই ছিল। দানো ছাড়া তার কোনো অস্তিত্ব নেই। আজ রাতেও সে ওই গাছের নিচে বসে থাকে আর উইশ করে প্লিজ দানো এখানে চলে আসো। এদিকে দানোর জ্ঞান ফিরে সে দেখে কিয়ং দেখা করতে এসেছে। সিন শেষ হলে সে দৌড়ে ওই অবস্থায় হারুর কাছে আসতে থাকে আর মনে মনে বলে যদি আমার জীবন পরিবর্তন না হয় আর আমি এভাবে মারা যাই তাহলে যতটুকু সময় বেঁচে আছে আমি শুধুমাত্র হারুর সাথে সময় কাটাতে চাই। সে সব জায়গায় গিয়ে হারুকে খুঁজতে থাকে। ওই গাছের নিচে এসে সে কান্না করছিল আর তখনই হারু সেখান থেকে উঠে আসে, কারণ সে ওখানেই বসেছিল। আর ফাইনালি তাদের দুজনের অনেকদিন পর দেখা হয়ে যায়। দানো তখন হারুকে গিয়ে জড়িয়ে ধরে। তারা দুজনেই অনেক ইমোশনাল হয়ে যায়। হারু বলে আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। দানো বলে আমিও। তখন হারু ফাইনালি দানোকে তার মনের কথা বলে যে সে তাকে পছন্দ করে। তার কথা শুনে দানো তখন হারুকে কিস করে জানিয়ে দেয় যে আমিও তোমাকে পছন্দ করি। এতে হারু তখন আবারও দানোকে কিস করে। যাই হোক, এদিকে কিয়ং হসপিটালে দানোর জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় দানো ফিরে আসে না। এতে কিয়ং আপসেট হয়ে যায় আর তখন তাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। যখন সে তাকে তার পছন্দের ফুল এনে দিলে সে অনেক বেশি খুশি হয়ে যেত, কিন্তু আজকে দানোকে তার ফুল দেওয়ার পরেও সে তাকে ইগনোর করে হারুর কাছে চলে গেছে। তখন আমরা দেখি দানো যখন অসুস্থ হয়েছিল তখন কিয়ং তাকে প্রত্যেকটা দিনই দেখতে আসতো আর তার পছন্দের ফুল নিয়ে আসতো, সেটা কিয়ং স্টেজে থাকুক আর না থাকুক। তো পরের দিন দানো স্কুলে আসলে সিমি অনেক খুশি হয়ে যায়, কারণ দানো অনেকদিন স্কুলে আসেনি। তখনই হারু এসে তার হাত ধরে নিয়ে যায়, কিন্তু এদিকে কিয়ং শুধু দানোর কথাই ভাবে। এদিকে নামজু ক্লাসের সবাইকে ক্লাস থেকে বের করে দেয় আর বলে সে জুদার সাথে কথা বলতে চায়। জুদা তখন তার সাথে কথা বলতে চায় না। নামজু জোর করলে জুদা বলে তুমি আর আমি কখনোই এক হতে পারবো না, আই এম সরি। জুদা জানতে পারে নামজুকে তার মা আমেরিকা পাঠিয়ে দিচ্ছে, কিন্তু তারপরও জুদা কান্না করে তাকে ইগনোর করে চলে যায়। আর তখন লি জুদার মন ভালো করার চেষ্টা করে। এরপর আমরা দানোকে দেখি সে ঘুমিয়ে ঘুমিয়ে শুধু হারুকে দেখছিল আর একা একাই হাসছিল। পরদিন স্কুলে এসে দানো হারুকে হাই বলে। তখন হারু তার নাম ধরে ডাকলে দানো বলে তুমি যখন আমার নাম মিষ্টি করে বলো
তখন মনে হয় আমার হৃদয় ফেটে যাবে, কারণ আমার হৃদয় অলরেডি দুর্বল, কিন্তু তুমি কখনোই নার্ভাস হও না। হারু তখন দানোর হাত তার বুকের উপরে রেখে বলে, সত্যি বলতে আমিও নার্ভাস হয়ে যাই, কিন্তু তোমাকে বুঝতে দেই না। এদিকে নামজু স্কুল থেকে চলে যাচ্ছিল, সে আজকে আমেরিকা চলে যাবে, কিন্তু জুদা তাকে না থামিয়ে বলে, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি দেখতে চাই আমি তোমাকে ছাড়া কেমন থাকি, গুড বাই। এরপর কিয়ং জিনকে এসে বলে, আমি সব প্রশ্নের উত্তর খুঁজে বের করব যা তুমি আমার থেকে লুকাচ্ছ। জিন তখন অনেক চিন্তিত হয়ে পড়ে। আর তখন আমরা ফ্ল্যাশব্যাকে চলে আসি। আগের গল্পে জিন ছিল কিয়ং এর ছোট ভাই, দানোর বাবা সেখানকার রাজা ছিল, আর সে জিনের সাথে দানোর বিয়ে দিতে চাইছিল, কারণ কিয়ং খুবই বদমেজাজি ছিল। এজন্য রেগে সে সব ভাঙচুর করতে থাকে, কারণ দানোকে বিয়ে না করতে পারলে সে রাজত্ব পাবে না। আর কিয়ং এর বিশ্বাসী একজন সেনা ছিল, যেটা হলো হারু। সে সব সময় কিয়ং এর খেয়াল রাখতো। কিয়ং তাকে যা বলতো হারু তাই করত। কিয়ং তাকে বলে দানোর ব্যাপারে লুকিয়ে লুকিয়ে সব খোঁজ খবর নিতে। এরপর থেকেই হারু তাকে সব জায়গায় ফলো করত, যেখানে যেখানে দানো যেত। একদিন দানো ওপর থেকে পড়ে যেতে নিলে হারু তাকে বাঁচিয়েছিল। আর এরপর একদিন দানো লাইব্রেরিতে ছিল, তখন হারু দানোর ওপর থেকে বই ফেললে কিয়ং তাকে বাঁচিয়েছিল, কারণ সে দানোকে প্রেমের জালে ফাঁসাতে চাইছিল। আর তখন থেকেই দানো কিয়ংকে পছন্দ করা শুরু করে। আর এরপরেই হারু নিজেকে চিনতে পেরেছিল, অর্থাৎ সে হুটহাট এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছিল। কিন্তু হারু তখনও এইসবের কিছুই বুঝতে পারছিল না। সে জানতো না যে তারা একটি গল্পের চরিত্র। এরপর একদিন কিয়ং দানোর জন্য অপেক্ষা করছিল। হারু অনেক চেষ্টা করে কিয়ংকে থামানোর, কিন্তু সে ওখান থেকে নড়তেও পারে না। আর কিয়ং এবারেও দানোকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। এরপর থেকেই তাদের পরিচয় শুরু হয়, আর তাদের মধ্যে রিলেশন শুরু হয়। কিন্তু কিয়ং দানোকে একদমই সময় দিত না। হারুই সবসময় দানোর সাথে সাথে থাকতো। হারুর এই সব কথা ধীরে ধীরে মনে পড়ছিল। আর এরপর সে জিনকে এইসব বললে জিন বলে, দ্বিতীয়বার আগের মতো ভুল করো না। আগের গল্পে তুমি আর দানো এক হতে পারোনি, তোমরা কখনোই এক হতে পারবে না। এরপর দিন দানো স্কুলে আসে না, কারণ কিয়ং এর মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। এই জন্য সে কিয়ংকে ভালো ফিল করানোর জন্য তার সাথে সময় কাটায়। কিয়ং তখন তাকে বলে, তুমি আমার একমাত্র মানুষ যে আমাকে স্টেজ আর স্টেজের বাইরে মনে রাখে। আমি তোমার মূল্যটা অনেক দেরিতে বুঝতে পেরেছি। এরপর সে তাকে বাড়িতে পৌঁছে দেয়। আর এরপর দানো আবারও অসুস্থ হয়ে যায় বলে তার বাবা তাকে স্কুলে যেতে নিষেধ করে দেয়। সে চাইতো দানো যেন তার বন্ধুদের সাথে ভালো সময় কাটায়, তাই সে এতদিন তাকে স্কুলে যেতে দিত। কিন্তু এখন দানোর শরীর অনেক বেশি খারাপ, তাই সে তাকে বাড়িতে থাকতে বলে। কিন্তু দানো মনে মনে বলে, আমাকে স্কুলে যেতেই হবে, না হলে হারু আবারও কষ্ট পাবে। এদিকে হারু বুঝতে পারে দানো আবারও অসুস্থ হয়ে গেছে, কিন্তু সে তার জন্য কিছুই করতে পারছে না। এটা ভেবে তার অনেক মন খারাপ হয়। সে সবসময় মনমরা হয়ে থাকে আর দানোর কথা ভাবে। সে দানোকে প্রচন্ড মিস করছিল। এর কয়েকদিন পরে দানো স্কুলে এলে হারু তাকে জড়িয়ে ধরে, যা দেখে কিয়ং এর খারাপ লাগছিল। এরপর হারু দানোকে একটা সারপ্রাইজ দেয়। মিউজিক ক্লাসে এনে লাইট অফ করে দেয়, আর সেখানে দেওয়ালের সাথে হারু অনেকগুলো স্টার বানিয়েছিল। আর সূর্যের আলোতে সেটা দেখতে অনেক সুন্দর লাগছিল। দানো স্টার্স অনেক পছন্দ করত, এজন্য সে খুশি হয়ে যায় আর বলে, এটাকে সত্যিকারের তারার মতো লাগছে। হারু তখন বলে, হতে পারে আমরা বহু বছর ধরে একজন আরেকজনকে চিনি। আমি তোমার জন্য সেই সবকিছু করতে পারি যা তোমার পছন্দ। দানো তখন তাকে ধন্যবাদ জানায় তার উইশ পূরণ করার জন্য। এদিকে কিয়ং এই সব লুকিয়ে লুকিয়ে দেখছিল। এইসব দেখে সে অনেক অবাক হয়, কারণ আগের গল্পে কিয়ং দানোকে আকাশে তারা দেখিয়েছিল, আর দানো এই একইভাবে তাকে ধন্যবাদ জানিয়েছিল, যেটা সে ওই বইটার পড়ে যাওয়া অংশে দেখতে পায়। কিয়ং জিনের কাছে এসে এই গল্পের শেষটা জানতে চায়, আর জানতে চায় দানো কি এই গল্পে তার হয়েছিল কিনা। কিন্তু জিন তার উপরে রেগে গিয়ে বলে, সবকিছু তোমার জন্য হয়েছে। আমি আমার জীবনের মূল্যবান জিনিস হারিয়েছিলাম শুধুমাত্র তোমার জন্য। কিয়ং তার এই সব কথার কিছুই বুঝতে পারে না। আর এরপর হারু দানোকে সেই জিনিসটা দেখায়, যেটা সে স্কুল ট্রিপে গিয়ে রাজার প্যালেসে পেয়েছিল, যেটা বইয়ের সাথে একদম মিলে যায়। আর এরপর হারু তাকে একটা গল্প বলে, যেটা তাদের গল্প ছিল। সে বলে, এই জিনিসটা আমি তোমাকে গিফট করেছিলাম। আর আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। হারু সব সময় তার সাথেই থাকতো, এই জন্য দানো তাকে পছন্দ করতে শুরু করে। কিন্তু লেখকের ইচ্ছা অনুযায়ী সে সব সময় কিয়ং এর কথা বলতো, কিন্তু দানো নিজেকে চিনতে শুরু করেছিল। আর গল্প অনুযায়ী দানো কিয়ং এর সাথে সময় কাটাতে চাইতো, কিন্তু কিয়ং তাকে একদমই সময় দিত না, সব সময় তাকে ইগনোর করতো। এজন্য দানো তার বাবাকে বলে সে এই বিয়ে করতে চায় না, যেটা গল্পেরই পার্ট ছিল। আর এরপর হারু দানোকে সেই বইটি দেয়, যেই গল্পের বইয়ের চরিত্র তারা ছিল। আর দানোকে সবকিছু বুঝিয়ে দেয় যে এই সব আসলে লেখকের ইচ্ছাই হচ্ছে। হারু বলে তার সাহায্যের প্রয়োজন হলে সে তাকে সাহায্য করবে। তারা দুজনে সেই ঝর্ণার পাশে
পাশে বসে সময় কাটাতো, যেখানে হারু একবার দানোকে নিয়ে এসেছিল। একদিন হারু তাকে চুলে সেই ক্লিপটা গিফট করেছিল, যেটা এখন তার কাছে আছে। দানো তখন সবকিছু মনে করার চেষ্টা করে, কিন্তু তার কিছুই মনে পড়ছিল না। হারু বলে তার নিজেরও এখনো সবকিছু মনে পড়েনি। এরপর আমরা দেখি লি জুদাকে একটি নতুন শু গিফট করে, কারণ জুদার পুরানো জুতা নিয়ে সবাই তাকে বুলি করে, যেটাতে লির খুবই খারাপ লাগে। এদিকে স্কুলে নামজু ছিল না বলে সবাই তাকে আবারও বুলি করতে শুরু করে, কিন্তু অদ্ভুতভাবে সিন শেষ হয়ে গেলে জুদা উল্টো তাদেরকেই ভয় দেখিয়ে চলে যায়। আসলে জুদার ক্যারেক্টারকে লেখক এভাবেই লিখেছে যে সবাই সবসময় তাকে বুলি করবে আর সে চুপচাপ সব সহ্য করবে, কিন্তু বাস্তবে জুদা একদমই অন্যরকম ছিল। হয়তো সে নিজেকে চিনতে পেরেছে, যেটা আমরা এখনো জানি না। এদিকে দানোকে ডক্টর জানায় যে তার হার্টে আরো একটি সার্জারি করতে হবে। তারা দানোকে বাঁচানোর জন্য শেষ একটা চেষ্টা করতে চায়। সেখানে কিয়ংকে দেখে দানো হঠাৎ তার বাবাকে বলে যে সে কিয়ংকে বিয়ে করতে চায় না। এটা দানো নিজ ইচ্ছায় বলছিল না, এটা গল্পের পার্ট ছিল। আর এই ব্যাপারে কিয়ং আগে থেকেই জানতো, কারণ এভাবেই দানো আগের বার তার সাথে বিয়ে ভেঙে দিয়েছিল। এরপর আবারও ওই মেয়েগুলো জুদাকে বিরক্ত করতে আসলে জুদা তাদেরকে আচ্ছা মতো টাইট দেয়, যা দেখে লি অনেক অবাক হয়ে যায়। আর তখনই সেখানে নামজু চলে আসে। সে জুদার হাত ধরে বলে, আমি শুধুমাত্র তোমার জন্য ফিরে এসেছি জুদা। লি মনে মনে বলে, যেটা হওয়ার কথা সেটাই হলো। আমি কিছুই পরিবর্তন করতে পারবো না, কারণ আমি হারু নই। আর এরপর আমরা দেখি আর্ট ক্লাসে হারু আর দানো পার্টনার হয়। একটি মেয়ে এসে হারুকে তার পার্টনার হতে বললে হারু বলে, আমি দানোর পার্টনার আর তার পার্টনার হয়েই থাকতে চাই। এটা শুনে তো দানো অনেক খুশি হয়ে যায়। তখন হারু তাকে পেছন থেকে মাটি দিয়ে জিনিস বানাতে হেল্প করলে দানোর মনে হচ্ছিল তার হার্ট এখন ফেটে যাবে। তার ঘড়ি অ্যালার্ম দিলে দানোকে টিচার আলাদা করে বসিয়ে দেয়। আর এরপর কিয়ং দানোর বাবাকে বোঝায় আর বলে দানোর সাথে তার ঝগড়া হয়েছিল, এজন্য দানো এমন বলেছিল। তবে আজকের পর থেকে দানো কখনোই এরকমটা বলবে না, এই বলে তাদের বিয়ে ভাঙা থেকে আটকায়। তখন হারুর আবারও আগের কথা মনে পড়ে, কারণ আগের বারেও দানো একইভাবে কিয়ংকে বিয়ে করতে আবারও রাজি হয়েছিল, কিন্তু সে মনে মনে হারুকে ভালোবাসতো আর হারুও তাকে ভালোবাসতো, কিন্তু তারা কি করবে বুঝতে পারে না। দানো একদিন রাতে তাকে তার মনের কথা বলে যে সে প্রিন্স কিয়ংকে বিয়ে করতে চায় না, সে তাকে ভালোবাসে। কিন্তু হারু বলে, আমি সামান্য একজন সৈন্য আর আপনি রাজকন্যা, আমি আপনার এই কথা রাখতে পারবো না। কিন্তু দানো তাকে জড়িয়ে ধরলে সে নিজেকে আটকাতে পারে না। যাই হোক, এরপর দানো একটি ভিশন দেখতে পায়, যেখানে কিয়ং পুরো স্কুলের সামনে তাকে বিয়ের জন্য প্রপোজ করছে আর দানো তার প্রপোজাল অ্যাকসেপ্ট করছে। এজন্য দানো অনেক রেগে যায়। তাই দানো তখন কিয়ংকে বলে সে যেন কাল তাকে প্রপোজ না করে, কিন্তু কিয়ং কোনো উত্তর দেয় না, কারণ সে তো দানোকে পছন্দ করত আর সে কখনোই চাইবে না যে দানো অন্য কারো হোক। দানো তখন এই কথাটি হারুকে বলে, যা শুনে হারু চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে কিভাবে সে গল্প পরিবর্তন করবে। তো পরের দিন স্কুলে একটি ইভেন্ট ছিল আর এখানে কিয়ং দানোকে প্রপোজ করবে। হারু তখন নিজে গিয়ে কিয়ংকে রিং দিয়ে আসে, যেহেতু গল্পে হারু কিয়ং এর বন্ধু ছিল। এদিকে স্ক্রিনে দানো আর কিয়ং এর ছবি ভেসে উঠছিল, যেটার প্ল্যান কিয়ং করে রেখেছিল বা লেখক লিখেছিল, যেটাই বলো না কেন। তো এদিকে এই ভিডিওটা বন্ধ করার জন্য হারু কন্ট্রোল রুমে চলে আসে। হারু তখন অনেক বেশি চেষ্টা করছিল স্টোরি পরিবর্তন করার, যার কারণে তার হাত থেকে তখন অনেক বেশি রক্ত বের হচ্ছিল। কিন্তু এদিকে কিয়ং দানোকে রিং দিয়ে প্রপোজ করলে কিয়ংকে অ্যাকসেপ্ট করতে আর মনে মনে বলে গল্প কেন এখনো পরিবর্তন হচ্ছে না। এদিকে হারুর অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু হারু তবুও থামে না। তখন কিয়ং দানোর আঙুলে রিং পরানোর ঠিক আগেই ওখানকার সমস্ত লাইটস অফ করে দেয় আর সাথে সাথে দানো আবারও আগের জায়গায় চলে আসে আর সে ভাবে হয়তো আবারও একই ঘটনা ঘটতে যাচ্ছে। কিন্তু আমরা দেখি তখন অন্য একটি ছেলে তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করছে। এর মানে হারু স্টোরি পরিবর্তন করতে পেরেছে, যেটা কিয়ংও বুঝতে পারে। আর তখন জিন সেখানে একটি মেয়েকে দেখে অনেক অবাক হয়ে যায়, যার কারণটা আমরা বুঝতে পারি না। তখন হারুর অতীতের আরো স্মৃতি মনে পড়ে যায়। সে দেখে কেউ দানোকে তলোয়ার দিয়ে তার পেটে স্ট্যাব করেছে আর দেখতে পায় সেটা সে নিজেই ছিল। এদিকে দানব তখন অনেক খুশি হয়ে যায়, কারণ কিয়ং তাকে প্রপোজ করতে পারেনি। কিন্তু ঠিক তখনই তার বুকে অনেক বেশি ব্যথা করতে শুরু করলে সে সেন্সলেস হয়ে যায়। আর পরের সিনে দানো নিজেকে মেডিকেল রুমে দেখতে পায়, সেখানে তখন কিয়ং ছিল। কিয়ং তখন দানোকে বলে, তুমি কি হারুকে পছন্দ করো? দানো বলে, হ্যাঁ, আমি শুরু থেকে তাকেই পছন্দ করি। কিয়ং বলে, আমি কখনোই চাইনি যে আমাদের গল্প পরিবর্তন হোক, কখনোই না। আমি তোমার শুরু আর আমি তোমার শেষ, আমরা কখনোই আলাদা হতে পারবো না, এটা তুমিও জানো। কারণ রাইটার চায় আমাদের হ্যাপি এন্ডিং হোক, তোমার আর হারুর নয়, তাই তুমি তার থেকে দূরে থাকবে।
দানো তার এসব কথা শুনে কিছু না বলেই হারুর কাছে চলে আসে। আর তখন দানো আবারও একটি ভিশন দেখতে পায় যেখানে তার অপারেশন হচ্ছিল। এটা দেখে দানো অনেক ভয় পেয়ে হারুকে জড়িয়ে ধরে, আর হারুও দানোকে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ সেও দানোকে হারানোর ভয় করছিল। এরপর হারু আবারও অতীতের একটি সিন দেখতে পায় যেখানে কিয়ং হারুকে বলছিল যে সে দানোর রক্তের বিনিময়ে রাজ্যের রাজা হয়ে যাবে। হারু তখন কিয়ং এর রাজ্য থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন কিয়ং বলে যে সে জেনে গেছে হারু প্রিন্সেস দানোকে পছন্দ করে। হারু গিয়ে দানোকে এখান থেকে পালিয়ে যেতে বলে। দানো বলে যদি এতে আমার ভাগ্য পরিবর্তন হয় তাহলে আমি পালাবো, কিন্তু আমি তোমার সাথে পালাবো, আমি তোমার জন্য অপেক্ষা করব। সেদিন রাজ্য থেকে তারা দুজনে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল, কিন্তু তখন কেউ একজন দানোর পেটে তলোয়ার ঢুকিয়ে দেয় আর দানো ওখানেই মারা যায়। এই সিন দেখে তো হারু অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তখনই জিনের সাথে দেখা করে বলে ট্রাম্পেট ক্রিপার বইয়ে যেভাবে দানো মারা গিয়েছিল ঠিক তেমনটাই কি সিক্রেট কমিক বুকেও দানো মারা যাবে? জিন তখন বলে হ্যাঁ, তাই তুমি স্টোরি পরিবর্তন করার চিন্তা মাথা থেকে বের করে দাও, কারণ আমি একজনকে জানি যে তার ক্যারেক্টার আর কাহিনী বদলাতে চেয়েছিল। তখন আমরা দেখি অতীতে মানে ট্রাম্পেট ক্রিপার গল্পের বইয়ে জিন তার ভালোবাসার মানুষটির সাথে পালাতে চেয়েছিল, কারণ সে একজন দাসীকে ভালোবাসতো। তাদের ভালোবাসা কখনোই পূর্ণতা পেত না, কিন্তু তারা এতে ব্যর্থ হয়। আর কিয়ং এটা জানতে পেরে তার ভালোবাসার মানুষটিকে মেরে ফেলেছিল। লেখক স্টোরিতে যেটা লিখেছিল কিয়ং সেটাই করেছিল। জিন বলে কাহিনী পরিবর্তন হলে আমরা সেটাই দেখতে পাবো যেটা আমরা দেখতে চাই না, তাই তুমি দানোর থেকে দূরে থাকো, না হলে আবারও একই ঘটনা ঘটবে। এরপর আমরা দানোকে দেখি সে ডক্টরের চেম্বারে ছিল। ডক্টর তাকে বলে সে তার রিপোর্ট দেখার পরেই সার্জারির ডেট জানাবে। তখন সে দেখে কিয়ং তার জন্য অপেক্ষা করছে। তারা কমিকের সিনে ছিল। দানো তাকে সরি বলে, কারণ তার জন্য কিয়ংকে বারবার হসপিটালে আসতে হচ্ছে। দানো তাকে জানায় যে তার একটি বড় সার্জারি হতে যাচ্ছে। দানো বলে লোকে ভাববে যে তুমি আমাকে কষ্ট দিয়েছো, কিন্তু সত্য হলো যে আমি তোমাকে কষ্ট দিয়েছি। আই এম সরি কিয়ং, কারণ আমি জানি আমাকে দেখলে তোমার মায়ের কথা মনে পড়তো। এটা তোমার জন্য অনেক কষ্টকর ছিল, এর জন্য আমাদের বিয়েটা ভেঙে দেওয়া উচিত। এই বলে সে কান্না করে চলে যাওয়ার সময় সিন শেষ হয়ে যায় আর দানো নর্মাল হয়ে যায়। কিন্তু দানো তবুও কান্না করতে থাকে, কারণ সে বুঝতে পারে যে তার হাতে আর খুব বেশি সময় নেই। সে কিয়ংকে বলে আমার জন্য আর কিছুদিন তোমাকে হসপিটালে আসতে হবে, আর কয়েকটা দিন সহ্য করো, এরপর আর তোমাকে আসতে হবে না, কারণ আমি বুঝতে পারছি যে আমি মরে যেতে চলেছি। দানো তখন তাকে বন্ধুত্বের হাত বাড়ালে কিয়ং তার হাত ধরে না। তখন তার মায়ের কথা মনে পড়ছিল। কিয়ং এর দানোর জন্য অনেক কষ্ট হচ্ছিল। দানোর শরীর অনেক খারাপ হতে থাকে। পরদিন স্কুলে এসে সে হারুর সাথে স্কুলে কাটানোর সময়গুলোর কথা মনে করে। হারুকে কোনো কিছু বুঝতে না দিয়ে সে হারুর সাথে হেসে কথা বলছিল, কারণ তার হাতে যতটুকু সময় আছে সে হারুর সাথে কাটাতে চায়। হারুর মন খারাপ দেখে দানো বলে তার কি হয়েছে? হারু বলে যদি তোমার হার্টের ব্যথা বেড়ে যায় আর আমি ওই সিনে না থাকি তাহলে কি হবে? দানো তাকে বলে আমাকে তুমি যখনই দেখবে শুধু স্মাইল করবে। সে হারুকে বলে এই দুনিয়ায় নামজু আর জুদাই শুধু মেইন ক্যারেক্টার, কিন্তু দানোর দুনিয়ায় তুমিই মেইন ক্যারেক্টার। দানো তাকে আই লাভ ইউ বললে হারুও তাকে আই লাভ ইউ টু বলে। আর তখনই দানো কিয়ং এর সাথে একটি সিনে চলে যায় যেখানে কিয়ং তাকে প্রপোজ করে। আর সিন শেষ হওয়ার পরেও সে দানোকে জড়িয়ে ধরে আর বলে সে মন থেকে দানোকে চায়, শুধুমাত্র এই কমিকের দুনিয়ায় নয়, সে বাস্তবেই দানোকে ভালোবাসে। আর সেখানে তখন হারু এলে তারা আবারও দানোকে নিয়ে লড়াই শুরু করে দেয়। যাই হোক, এরপর আমরা জুদাকে দেখতে পাই সে সিমিদেরকে বলে যে নামজু তাদেরকে খুঁজছে। এই শুনে সবাই সায়েন্স ল্যাবে চলে আসে। জুদা এসে তখন তাদেরকে শায়েস্তা করে আর বলে আমি আগে বুঝিনি যে তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করার পরেও কেন আমি তোমাদের সাথে ভালো ব্যবহার করতাম। এর কারণ হলো আমি এই গল্পের মেইন ক্যারেক্টার। আর তার এই কথায় আমরা বুঝতেই পারি যে জুদা কমিক ওয়ার্ল্ডের ব্যাপারে সবকিছু জেনে গেছে। সে সিমিকে বলে তুমি বলেছিলে প্রিন্স চার্মিং সিন্ড্রেলাকে বিয়ে করেছিল কারণ সিন্ড্রেলা রিচ ফ্যামিলির মেয়ে ছিল। তুমি ভুল বলেছিলে। সিন্ড্রেলা যদি গরিব হতো তবুও প্রিন্স চার্মিং তাকে বিয়ে করত, কারণ সে মেইন ক্যারেক্টার ছিল। এই বলে তাদেরকে ওই রুমে বন্ধ করে সে চলে যায়। আর এরপর নামজু জুদাকে একটি বারবি ডল গিফট করে আর তাকে ডেটের জন্য প্রপোজ করে, যা শুনে জুদা খুশি হয়ে যায়। আর এরপর সে ক্লাসের সবাইকে বলে দেয় যে নামজু আর সে ডেট করছে, যা শুনে সিমির তো মন ভেঙে যায়। আর এরপর নামজুও সবাইকে ব্যাপারটা জানিয়ে দেয় আর বলে এখন থেকে যদি কেউ জুদাকে বিরক্ত করে তাহলে তাকে নামজুর সাথে আগে লড়াই করতে হবে। জুদালিকে ধন্যবাদ জানায় সবসময় তার পাশে থাকার জন্য যখন তার কোনো কিছু মনে ছিল না। লি জানতে পারে জুদা নিজেকে চিনতে পেরেছে। জুদালিকে বলে দেয় এটাকে সিক্রেট রাখতে। এরপর কিয়ং হারুকে বলে তুমি কিছুতেই দানোর ভাগ্য পরিবর্তন করতে পারবে না, কিছুদিনের মধ্যেই তার হার্টের সার্জারি হতে চলেছে, হয়তো এতে সে মারাও যেতে পারে। আর এই কথা শুনে হারু অবাক হয়ে
যায়, কারণ সে দানুর সার্জারির ব্যাপারে কিছুই জানতো না। আর শুধু জিনের কথা মনে পড়ে যে তাকে বলেছিল আগের জন্মের মতো এবারও দানো মারা যাবে আর হারু কিছুই করতে পারবে না। হারু দানোকে বলে, এটা কি সত্যি যে তোমার হার্টের সার্জারি হবে? দানো বলে, কিয়ং তোমাকে বলেছে তাই না? আমি একদম ঠিক আছি, আর সার্জারির ডেট এখনো ঠিক হয়নি। হারু বলে, যদি তোমার হার্টের সার্জারি হয় তাহলে আমাদের সময় শেষ হয়ে যাবে, তোমার জীবনও চলে যেতে পারে। সে তখন তাকে আগের জন্মের কথা বলে আর বলে, আমাদের আগের গল্পেও তুমি মারা গেছিলে আর আমি তোমাকে বাঁচাতে পারিনি। সেই সব ঘটনায় পুনরায় আবারও ঘটছে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না দানো। সে কান্না করে বলে, যাই হয়ে যাক আমি তোমার ভাগ্য পরিবর্তন করবই। হারু তাকে জড়িয়ে ধরে বলে যে আমি তোমার সঙ্গে আছি আর আমি তোমার কিছুই হতে দিব না। দানো তাকে শান্ত করে বলে যে সে সত্যিই তার ভাগ্য পরিবর্তন করতে চায় না। কিন্তু হারু চলে গেলে সে রাইটারকে হাত জোর করে রিকোয়েস্ট করে বলতে থাকে সে এভাবে মারা যেতে চায় না, তাকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখতে, যা হারু লুকিয়ে লুকিয়ে শুনতে পায়। পরদিন হারু লিকে বলে সে আজকের সিন পরিবর্তন করতে চায়, এটা তাকে করতেই হবে। তারা দুজনে হসপিটালে চলে যায় দানোর রিপোর্ট পরিবর্তন করতে। হারু অনেকবার চেষ্টা করে কিন্তু রিপোর্ট আবারও আগের মতোই হয়ে যায়। কিন্তু ফাইনালি হারু দানোর রিপোর্ট পরিবর্তন করে দেয়, একজন বৃদ্ধা মহিলার রিপোর্টের সঙ্গে সেটা বদলে দেয়। এজন্য ডক্টর দানো আর তার বাবাকে বলে যে দানোর সার্জারি করতে হবে না, কারণ সে ধীরে ধীরে সুস্থ হচ্ছে। এটা শুনে দানো তখন অনেক বেশি খুশি হয়ে যায়, আর এই খবর শুনে কিয়ংও খুশি হয়ে যায় আর তাকে সে জড়িয়ে ধরে। কিন্তু সিন শেষ হলে কিয়ং তাকে বলে, তোমার এই সার্জারির দরকার আছে, তুমি তাকে বিশ্বাস করো না, সে তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। দানো বলে, হারুকে পছন্দ করা আর কাহিনী পরিবর্তন করা সবকিছু আমার চয়েস ছিল। তখন সে তাকে ওই গল্পের বইয়ের পুড়ে যাওয়া অংশটি দেয় আর বলে সে তোমাকে মেরে ফেলবে, তাকে এতটা বিশ্বাস করো না। দানো বলে, কাহিনীর শেষে আমার সাথে কি হবে বুঝতে পারছি না। পরদিন স্কুলে এসে সে হারুকে ধন্যবাদ জানায় কাহিনী পরিবর্তন করার জন্য। আর তখনই দানো কিয়ং এর সাথে একটি সিনে চলে যায় আর দেখে কিয়ং তাকে ঠিক সেভাবে প্রপোজ করছে যেভাবে সেদিন ইভেন্টে করার কথা ছিল, অর্থাৎ যেটা হওয়ার কথা ছিল সেটা দুদিন পরে হবেই। দানো তখন অনেক খুশি হয়ে যায় আর তাকে অ্যাকসেপ্ট করে নেয়, যা দেখে হারু অনেক কষ্ট পায়, যদিও এটা স্টেজ মানে গল্পের অংশ ছিল। আর এরপর দানো কিয়ংকে তার রিং ফিরিয়ে দেয় আর বলে, তুমিও জানো আমি ইচ্ছা করে এটা নেইনি, আই এম সরি। স্টেজে আমার 10 বছর ধরে একতরফা ভালোবাসার জন্য যেমন কষ্ট হয়েছে সেই কষ্টটা এখন তুমিও পাবে, তাই আই এম সরি কিয়ং। এরপর নামজো জুদাকে আবারও সেই জুতাটি ফিরিয়ে দেয় যেটা সে তাকে গিফট করেছিল। কিন্তু তখনই জুদার কাছে কল চলে আসে যে তার দাদির আজকে অপারেশন আছে, অর্থাৎ দানোর সাথে জুদার দাদির অপারেশনের রিপোর্ট বদল হয়েছিল, কারণ আজকেই দানোর সার্জারি হওয়ার কথা ছিল। হসপিটালের নামজু তার হাত ধরে বলে, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি সবসময় তোমার পাশে থাকবো, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। দূর থেকে লি তাদেরকে একসাথে দেখে চলে যায়। এরপর হারু দানোকে বলে, চলো আজকে আমরা ক্লাস বাঙ্ক করব। যা শুনে তো দানো অনেক খুশি হয়ে যায়। সে দানোকে খাবার খাওয়ায়, অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায় আর তাকে নিয়ে সাইকেল রাইড করে। তারা দুজনেই অনেক খুশি ছিল। কিন্তু দানোর হার্টে আবারও ব্যথা শুরু হয়। সে বুঝতে পারে না কেন এমন হচ্ছে, ডক্টর তো বলেছে সে একদম ঠিক আছে। এইসব দেখে হারুও বুঝতে পারে দানো ঠিক নেই। এরপর আমরা জিনকে দেখতে পাই। সিয়ং নামের সেই মেয়েটি বারবার তার সামনে আসতো আর জিনকে বলতো, তোমাকে আমার চেনা চেনা মনে হয়। আর এটাই ছিল জিনের আগের জন্মের প্রথম ভালোবাসা, যাকে জিন হারিয়ে ফেলেছিল। জিন মনে মনে বলে, তোমাকে এভাবে হাসতে দেখে আমার অনেক ভালো লাগছে, আমি অনেক খুশি। পরদিন দানোকে দেখার পর তার আরো কিছু স্মৃতি মনে পড়ে যায় আর আমরা আবারও অতীতের কিছু সিন দেখতে পাই। দানোকে দিয়ে কিয়ং তার বড় ভাই জিনের কাছে বিষাক্ত ফল পাঠিয়েছিল, যেটা গল্পের একটি পার্ট ছিল, আর জিন সেই ফলটা খেয়েও ফেলে। সিন শেষ হলে দানো তাকে বলে যে ফল সে খেয়েছে সেটা ফেলে দিতে, কারণ হারু তাকে বলেছিল যে কিয়ং এই ফলে বিষ মিশিয়েছে, কিন্তু জিন সেটা ফেলে দেয় না আর বলে সে আগে থেকেই সব জানতো। যাই হোক, এরপর সেদিন রাতে তারা দুজনে পালাতে শুরু করলে সিন শুরু হয়ে যায় আর দানো হঠাৎ দেখে হারু তার পাশে নেই। কিয়ং এর সব লোকেরা তাকে ধরে ফেলে। হারুকে তখন কিয়ং আদেশ করে আজ্ঞা পালন করতে। সে তাকে দানোকে হত্যা করতে বললে আমরা দেখি দানোকে আর অন্য কেউ না, হারুই মেরে ফেলেছিল। এইসব মনে পড়ে যাওয়ায় হারু তখন অনেক বেশি অবাক হয়ে যায় আর সে বুঝতে পারে যে রাইটার এবারও চায় সে যেন দানোকে মেরে ফেলে। এই ভেবে সে তখন অনেক বেশি কান্না করছিল আর দানোকে অ্যাভয়েড করছিল। দানো তাকে বলে, তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো? হারু বলে, আমি জানি না আমার কি করা উচিত, এখনো পর্যন্ত যত কাহিনী পরিবর্তন করেছি সেই সবের জন্যই তোমার এত কষ্ট হচ্ছে। আর তখনই সে আবারও অসুস্থ হয়ে পড়ে। দানো যখনই সিনের বাইরে থাকে তখনই তার শরীর খারাপ হয়ে যায়, তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। তখন লি হারুকে বলে যে দানোর অবস্থা অনেক খারাপ আর তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। এটা শুনে হারু অনেক বেশি অবাক হয়ে যায়। সে তখনই কমিক বুক চেক করে কিন্তু
এখানে তো দানর অসুস্থ হওয়ার কথা কিছুই লেখা ছিল না, বরং সেখানে লেখা ছিল দানব পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এটা দেখে হারু আর লি দুজনেই অনেক বেশি অবাক হয় যে দানোর সঙ্গে আসলে কি হচ্ছে। এরপর আমরা কিয়ংকে দেখতে পাই যে কিনা তখন দানোর সঙ্গে ছিল। তখন আমাদেরকে ওই রাতে কি হয়েছিল সেটা ক্লিয়ারলি দেখানো হয়। আসলে সেদিন কিয়ংই দানোকে মারতে গিয়েছিল আর হারু তাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু হারু সেটা পারেনি। এর মানে আগের বার হারু নয়, কিয়ংই দানোকে মেরে ফেলেছিল। আর কিয়ং এর তখন একে একে অতীতের সমস্ত কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে সেই দানোকে মেরে ফেলেছিল, এর জন্য সে প্রচন্ড কান্না করতে থাকে। তখন হারু দানোর সঙ্গে দেখা করতে আসে আর সে তখন রাইটারকে অনেক বেশি রিকোয়েস্ট করছিল সে যেন দানোকে না মারে, কারণ এটা কমিকের কোনো অংশ ছিল না, এটা আসল দুনিয়ার অংশ ছিল। কিন্তু দানো এখানে মারা যায়, যার কারণে হারু অনেক কষ্ট পায়। আর তোমরা তো দেখেছো যে কমিকের সিনের বাইরেই দানো অসুস্থ হয়ে যেত। আর এখন যেই দানো মারা গেল সেটা হলো আসল দুনিয়ার দানো, কমিকের দানো নয়। আর তোমরা এটাও দেখেছো যে গল্পের বইয়ে দানো একদম সুস্থ ছিল, অর্থাৎ কমিকের দানোর আর এইসব কোনো কথাই মনে থাকবে না যে সে তার ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিল। আর এটা সে করতেও পেরেছে তার ভালোবাসার মানুষটির সাথে। হারু তখন দানোর জন্য অনেক বেশি কান্না করছিল, সে অনেক কষ্ট পায়। পরদিন সে স্কুলে দানোকে দেখে তার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু দানো তাকে চিনতে পারে না আর তাকে ইগনোর করে চলে গেলে হারু অনেক কষ্ট পায়। দানো তখন কিয়ং এর কাছে গিয়ে তাদের বিয়ের কথা বলছিল, যা শুনে কিয়ংও অবাক হয়। সে বুঝতে পারে যে দানো তার স্মৃতি হারিয়ে ফেলেছে। কিয়ং এর অনেক মন খারাপ ছিল, কারণ সেই দানোকে আগের বারে মেরে ফেলেছিল। হারু আবারও ওই সিন দেখতে পায় আর সে জানতে পারে যে দানোকে সে নয় বরং কিয়ং মেরেছিল। পরদিন সে কিয়ংকে বলে, সেটা আমি নই, তুমি ছিলে যে দানোকে মেরে ফেলেছিল, তুমি তাকে ধোকা দিয়েছিলে, কিন্তু এইবারে সেটা হবে না। আমি দানোকে সবকিছু মনে করিয়ে দিব যেন সে নিজেকে চিনতে পারে। এরপর থেকে হারু সব সময় তাকে হাই বলতো আর তাকে সবকিছু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করত, ঠিক যেমনটা দানো তার স্মৃতি ফেরাতে করেছিল। সে ঠিক দানোর মতো করেই তার সাথে কথা বলতো। আর এরপর লি জানতে পারে যে দানো নিজেকে ভুলে গেছে, এর জন্য লি হারুকে সান্ত্বনা দেয় আর বলে, আগের বারে তুমি যখন দানোকে ভুলে গেছিলে সেও অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু সে হাল ছাড়েনি, এজন্য তুমিও তাকে সব মনে করানোর চেষ্টা চালিয়ে যাও। এর জন্য হারু সবসময় তাকে ফলো করত, ক্লাসেও শুধু তাকেই দেখতো। এরপর আমরা নামজুকে দেখি, তার মা এসে তাকে বলে আমেরিকা চলে যেতে, কিন্তু সে কিছুতেই যেতে চায় না। তখন তার মা তাকে বলে তার কথা না শুনলে সে তাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করবে, তাকে কানা করিও দিবে না। নামজু বলে, আমার এই সব চাই না, আমি শুধু সাধারণ নামজু হয়ে বাঁচতে চাই। এই শুনে তার মা অবাক হয়ে যায়। জুদা এসে তখন বলে, আপনি তাকে একা ছেড়ে দিন আর তাকে রিয়েলিটি ফেস করতে দিন। সে নামজুকে বলে, তুমি সিডেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক হও আর না হও, তুমি আমার জন্য সবসময় নামজু হয়েই থাকবে, কারণ আমি তোমাকে ভালোবাসি। তখন সিন শেষ হলেও সে নামজুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, অর্থাৎ সে নামজুকে আসল দুনিয়াতেও ভালোবাসতো। সে তার হবু শাশুড়িকে বলে, আপনি আপনার ছেলেকে এইভাবে ব্যবহার করতে পারেন না, কারণ নামজু এটা চায় না। যা দেখে সবাই তো অবাক হয়ে যায়। যাই হোক, এরপর আমরা জুদা আর লিকে দেখতে পাই। জুদা তখন লিকে বলে, আমি তোমাকে পছন্দ করি আর নামজুকেও, কিন্তু আমি নামজুকে সারা জীবনের জন্য চাই আর তোমাকে বন্ধু হিসেবে পছন্দ করি, কারণ নামজুর লাইফ তোমার মতো নয়। আমি লক্ষ্য করেছি যে নামজু যখন আমার সঙ্গে থাকে তখন সে অনেক হ্যাপি থাকে, কিন্তু যখন আমি তার সঙ্গে থাকি না সে তখন অনেক একা ফিল করে। তুমি আমাকে ছাড়াও খুশি থাকতে পারবে, কিন্তু সে আমাকে ছাড়া খুশি থাকতে পারবে না, তাই আমি তার সঙ্গে থাকতে চাই। তুমি প্লিজ মন খারাপ করো না, কারণ তুমি আমার অনেক ভালো ফ্রেন্ড ছিলে, তুমি সবসময় আমার সেভিয়র ছিলে, যে সবসময় সমস্ত বিপদ থেকে আমাকে রক্ষা করতো। তো যাই হোক, এর পরের দিন দানো কিয়ং এর সঙ্গে ডেটে যায় আর এটা কমিকের সিন ছিল। তারা একসাথে খাবার খায়, ঘুরতে যায় আর অনেক মজা করে, আর এইভাবে তারা অনেকটা সময় একসাথে কাটায়। তারা দুজনেই অনেক বেশি হ্যাপি ছিল, কিন্তু কিয়ং একটু বেশি হ্যাপি ছিল, কারণ সে দানোর সঙ্গে এমন একটা দিন কাটাতে চেয়েছিল যেটা আজকে পূরণ হলো। কিয়ং তাকে আজকের দিনটির জন্য ধন্যবাদ জানায়। এরপর দানো লাইব্রেরিতে বসে বই পড়ছিল, তখন সেখানে হারু এসে বসলে তার ঘড়ির আয়নার আলো হারুর ওপরে পড়ে, যা দেখে তার কিছু মনে পড়তে শুরু করে। কিন্তু হারু যখনই তার আশেপাশে থাকতো তখনই তার বুকে ব্যথা শুরু হয়ে যেত। এজন্য মেডিকেল রুমে সে হারুকে ওখান থেকে চলে যেতে বলে। হারু কি করবে কিছুই বুঝতে পারে না। তখনই সে ওই ব্ল্যাক হোল দেখতে পায় আর বুঝতে পারে যে স্টোরি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তখন আমরা সেখানে দানুকে দেখতে পাই যে কিনা ওই ব্ল্যাক হোলটা দেখতে পাচ্ছিল। এরপর রাতের সিন দেখানো হয়। দানু কিয়ং এর সঙ্গে দেখা করতে ওই 300 বছর পুরনো গাছের কাছে এসেছিল, কারণ কিয়ং তাকে এখানে ডেকে পাঠিয়েছে। কিয়ং তখন অন্যদিকে মুখ করে দাঁড়িয়েছিল। তখন দানু তার কাছে এসে নিজের পিঠের সঙ্গে তার পিঠ স্পর্শ করে, আর ঠিক তখনই দানু
দানোর অতীতের সমস্ত কথা মনে পড়ে যায়, যা তার আর হারুর মাঝখানে হয়েছে। সেই সমস্ত স্মৃতি তার মনে পড়ে যায়। আর আমরা তখন দেখি এটা আসলে কিয়ং নয়, হারু ছিল। সব মনে পড়ে যাওয়ায় দানো প্রচুর কান্না করতে থাকে আর সে হারুকে ধন্যবাদ জানায় তার ভাগ্য পরিবর্তন করার জন্য। হারু তখন বলে, যেহেতু স্টোরি শেষ হয়ে যাবে তাই জলদি আমিও গায়েব হয়ে যাব, কিন্তু তুমি আমার মতো গায়েব হয়ে যাবে না, কারণ রাইটার তোমাকে সাপোর্টিং রোল বানিয়ে দিয়েছে। আমি তোমাকে সারা জীবন হ্যাপি দেখতে চাই, তাই আমি যখন চলে যাব তখন তুমি আমার কথা ভেবে আপসেট হবে না। দানো বলে, কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে কখনোই আমাকে ছেড়ে যাবে না। হারু বলে, আমার জীবনের সমস্ত মুহূর্ত তোমার, আমার জীবনের শেষ সিন পর্যন্ত আমি তোমাকে মনে রাখবো। দানো তখন অনেক বেশি কান্না করে। তখন আমরা জানতে পারি যে কিয়ং ইচ্ছা করেই হারুকে তার পরিবর্তে দানোর কাছে পাঠিয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল দানো আসলেই হারুকে ভালোবাসে। দানো কখনোই তাকে ভালোবাসেনি। আর কেউ যদি দানোর ভাগ্য পরিবর্তন করতেই পারে সেটা শুধুমাত্র হারু। যেহেতু দানু সব মনে পড়ে গেছিল, এজন্য সে আবারও তাকে তার দেওয়া রিংটা ফিরিয়ে দেয়। দানো তাকে কি বলবে বুঝতে পারে না। কিয়ং হেসে বলে, কোনো কিছু বলার প্রয়োজন নেই, চলে যাও, আমি সবসময় তোমার কাছে জানোয়ার ছিলাম আর এটাই থাকবো। দানো বলে, অন্তত সিক্রেট কমিক বুকের দানোর কাছে তুমি এটা ছিলে না, তুমি সেই ছেলেটা ছিলে যার পেছনে এই অসুস্থ দানো 10 বছর পড়েছিল। তুমি সেটাই করেছো, রাইটার যা লিখেছে। আমরা সেই ক্যারেক্টার যাদের রাইটার বানিয়েছে, কিন্তু আমাদের ক্যারেক্টারের আগে আমরা কিয়ং আর দানো, এজন্য সিক্রেটের দানো তোমাকে থ্যাংক ইউ বলছে আর ট্রাম্পেট ক্রিপারের দানো তোমাকে ক্ষমা করে দিয়েছে। কিয়ং তার এইসব কথা শুনে প্রচন্ড কান্না করছিল, কারণ আগের বারে তো সেই দানোকে হত্যা করেছিল। সে কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছিল না। দানো তাকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। তো এরপর হারু দেখে যে তার নেম ব্যাচ থেকে তার নাম গায়েব হয়ে গিয়েছে। এটা দেখে হারু অবাক হয়, কিন্তু সে এই বিষয়ে দানোকে কিছুই বলে না। সে তখন দানোর সঙ্গে আজকের দিনটা অনেক বেশি এনজয় করে। তারা একসাথে সময় কাটায়, কিন্তু হঠাৎ করেই সবকিছু অন্ধকার হয়ে যায়। হারু তখন তাকে দৌড়ে সেখান থেকে দূরে নিয়ে যায়। আর এরপর হারু ক্লাসে এসে দেখে যে একে একে সবাই গায়েব হয়ে যাচ্ছে। হারু তখন বুঝতে পারে যে সেও খুব শীঘ্রই গায়েব হয়ে যেতে চলেছে। এজন্য সে দানোর কাছে আসে আর তারা শেষবারের মতো কিস করে। রাতে সে কিয়ংকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। পরদিন তাদের স্কুলের শেষ দিন ছিল। আমরা নামজু আর জুদাকে দেখি। নামজু তাকে একটি ব্র্যান্ডের হেয়ার ক্লিপ এনে দিয়েছিল, যেটা দেখে স্টেজে জুদা খুশি হলেও বাস্তবের জুদা অন্যরকম ছিল। সে অনেক হিসেবে মেয়ে ছিল। নামজুকে ডায়েরি দিয়ে বলে সে এখন থেকে যা যা কিনবে সব এখানে লিখে রাখবে, যেন সে টাকার অপচয় করতে না পারে। তাই তাকে বাজেট করে চলতে বলে, কিন্তু নামজু তো বাজেটের অর্থই জানতো না, মানে সে তো ছিল ধনীর অলাদ। যাই হোক, এরপর জুদা সিমিকে বলে, আমি তোমার জায়গায় থাকলে অন্য কাউকে খুঁজে নিতাম, এভাবে একজনকে বিরক্ত করতাম না। যে তোমার খেয়াল রাখে, তোমাকে ভালোবাসে, তোমার তাকেই ভালোবাসা উচিত, তাকে নয় যাকে শুধু তুমি ভালোবাসো। এইসব কথা শুনে সিমি তার বন্ধুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর জুদা লিকে মজা করে বলে, ভালো হতো যদি আমি তোমাদের দুজনকেই ডেট করতে পারতাম। সপ্তাহের 3 দিন তোমার সাথে থাকতাম আর 3 দিন নামজুর সাথে, আর সানডেতে একা থাকতাম। এই শুনে লি হাসে। জুদা তখন চলে গেলে লি মনে মনে জুদাকে গুড বাই বলে, অর্থাৎ সে তার লাইফে মুভ অন করবে। এরপর জিন দেখতে পায় তার এক্স গার্লফ্রেন্ড সিয়ংকে লি কিস করছে। এই দেখে তো সে প্রচন্ড রেগে তার দিকে খাবার ছুঁড়ে মারে। লি খাবারগুলো খায় আর বলে, এটা তো অনেক টেস্টি, আমি তো তার চোখের ময়লা বের করে দিচ্ছিলাম। লি তখন বুঝতে পারে যে তাদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। আর এরপর আমরা দানো আর হারুকে দেখি। দানো তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে পছন্দ করো? হারু বলে, হ্যাঁ। দানো বলে, কিন্তু আমি করি না, কারণ আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। এই কথা শুনে হারু ইমোশনাল হয়ে যায় আর তাকে আই লাভ ইউ টু বলে। আর এরপরে দানো দেখে হঠাৎ সেখানে হারু নেই। এদিকে হারু এসে লাইব্রেরিতে বসেছিল আর তার হাতের দাগটাও ভ্যানিশ হয়ে যায়। দানো তখন তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে আর তখনই সবকিছু অন্ধকার হতে শুরু করে। স্কুলে হারু আর দানো ছাড়া কেউ ছিল না, তাই হারু তখন ইমোশনাল হয়ে দানোকে বলে, ট্রাম্পেট ক্রিপার কমিক বুকে আমি তোমাকে বাঁচাতে পারিনি, এজন্য তুমি আমাকে ক্ষমা করে দিও, কিন্তু এই কমিক বুকে আমি তোমাকে বাঁচাতে পেরেছি। আমি তোমার ভাগ্য পরিবর্তন করেছি। আমি অনেক বেশি হ্যাপি যে তুমি এখন পুরোপুরি সুস্থ আছো, কিন্তু আমি তোমাকে অনেক বেশি মিস করব, আর আমাকে ক্ষমা করে দিও, শেষ দিন পর্যন্ত আমি তোমার সাথে থাকতে পারলাম না বলে। তার কথা শুনে দানো তাকে কান্না করে জড়িয়ে ধরে আর বলে, না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। তারা দুজনে প্রচন্ড কান্না করতে থাকে। আর তখনই হঠাৎ করে সবকিছু অন্ধকার হয়ে যায়। আর এরপর যখন সবকিছু নর্মাল হয়ে যায় তখন দানো ওখানে হারুকে দেখতে পায় না। তখন হারুর নেম প্লেটটাও গায়েব হয়ে গেলে দানো অনেক বেশি কান্না করছিল। সিন এখানেই কাট হয় আর আমাদেরকে 1 বছর পরের সিন দেখানো হয়। আজকে তারা গ্রাজুয়েট হয়ে গিয়েছে। নামজু আর জুদা এখন অফিসিয়ালি ডেট করছে। আর 1 বছরের লি আর নামজুর মধ্যেও বন্ধুত্ব
তো আগের মতনই ভালো হয়ে গিয়েছে। কিয়ং আর নামজোর জন্য একটা চিঠি লিখেছিল, সে ওটা পড়ছিল আর ভ্যাবা করে কান্না করছিল, কারণ তারা গ্রাজুয়েট করে ফেলেছে আর এখন সবাই আলাদা আলাদা ইউনিভার্সিটিতে চলে যাবে, আর কখনো তাদের সাথে দেখা হবে কিনা সেটা তারা জানে না। কিন্তু কিয়ং আর নামজো বলে যে তারা সব সময় তিনজন ফ্রেন্ড হয়েই থাকবে। এই শুনে লি ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। স্কুলের সবাই ফটোশুট করছিল, তখনই সেখানে কিয়ং এসে দানোর খোঁজ করছিল। সে মেডিকেল রুমে এসে দেখে দানো এখানে বসে আছে। দানো এখনো হারুকে অনেক বেশি মিস করতো। আর এরপর তারা সবাই মিলে একটি গ্রুপ ফটো নেয়। তখন আমরা জিনের গার্লফ্রেন্ডকে দেখতে পাই। জিন জানতে পারে যে সিয়ং নিজেকে চিনতে পেরেছে আর তার সব অতীতের কথা মনে পড়ে গেছে, এজন্য জিন তাকে জড়িয়ে ধরে। এরপর আমরা দানোকে দেখি, সে কিয়ংকে গুড বাই বলে এসে হারুর সিটে বসে থাকে আর তার কথা ভাবে। দানো তখন ওই গাছের নিচে একটি ডায়েরি খুঁজে পায়, যেটা কিনা হারুর ছিল। আর এই ডায়েরিতে হারু দানোর অনেকগুলো ছবি এঁকেছিল। এইসব দেখে দানো তখন ইমোশনাল হয়ে যায় আর ডায়েরিটা বুকে জড়িয়ে কান্না করতে থাকে। আর এখানেই এই কমিক বুক গল্পের এন্ডিং হয়ে যায়। আর এবারে আমাদেরকে আসল দুনিয়ার সিন দেখানো হয়। দানো এখন অনেক বড় হয়ে গিয়েছে, সে দৌড়ে ইউনিভার্সিটিতে এসে ক্লাস করে। আর আমরা দেখতে পাই তার ফ্রেন্ড সিমি সেই বোকা ফ্রেন্ডকেই ডেট করতে শুরু করেছিল। আর বাস্তবের দুনিয়াতে কিন্তু সিমি আর দানো ফ্রেন্ড ছিল না, কারণ তারা ফ্রেন্ড ছিল কমিকের দুনিয়ায়। তো ওখান থেকে দানো একটা লাইব্রেরিতে বই নিতে আসে। আর এরপর সে একটি জায়গায় বসেছিল, একটি প্রজাপতি দেখতে পেয়ে দানো সেটার পিছু করে একটি আর্ট এক্সিবিশনে এসে পৌঁছায়। আর এখানে আমরা সেই ড্রয়িং দেখতে পাই যেটা কিনা হারু দানোর জন্য এঁকেছিল। এটা দেখার পর দানোর তখন হারুর কথা মনে পড়ে। সে ওই ড্রয়িংটা নিয়ে ওই গাছটার নিচে এসে বসে আর হারুর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু হারু আসে না। তাই সে ওখান থেকে চলে আসে। তখনই দানোর হারুর একটি কথা মনে পড়ে যায়, যেখানে হারু তাকে কমিক ওয়ার্ল্ডে বলেছিল, আমি সারা জীবন তোমার সঙ্গে থাকবো, কখনোই তোমাকে ছেড়ে যাব না। এটা মনে পড়তেই দানো আবারও ওই গাছের নিচে আসে। আর এখানেই সে হারুকে দেখতে পায় আর সে অনেক খুশি হয়ে যায় আর বলে, ফাইনালি আমি তোমাকে খুঁজে পেয়েছি হারু। সে তার ড্রয়িংটা তাকে দিতে চাইলে দানো তখন বুঝতে পারে যে হারুর আসলে তার কথা কিছুই মনে নেই। হারু তাকে চিনতে পারছিল না বলে দানো মনে করে যে হয়তো এটা তার হারু নয়। তাই সে ড্রয়িংটা ব্রেঞ্চে রেখে ওখান থেকে যখন চলেই যাচ্ছিল, তখনই হারু তাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। আর তার কথা শুনে দানো ইমোশনাল হয়ে বলে, আমিও তোমাকে অনেক মিস করেছি হারু। এরপর দুজনে খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর এখানেই এই গল্পের হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর এখানে একটা কথা না বললে নয়, এই গল্পটি আমি শুধুমাত্র কিম হেয়ুন মানে দানোর জন্য এক্সপ্লেন করেছি, কারণ কিম হেয়ুনকে আমার অনেক বেশি পছন্দ। এজন্য ড্রামাটা পুরানো হলেও আমি এটা এক্সপ্লেন করেছি। আর কিম হেয়ুনের আরো একটি ড্রামা আমি এক্সপ্লেন করেছি, যেটার নাম হলো স্নোড্রপ। ওটা দেখলে তোমাদের ওকে গালাগালি করতে ইচ্ছা করবে, মানে ওর ক্যারেক্টারটা এত জঘন্য। তারপরও আমরা তো জানি যে এটা একটা ক্যারেক্টার মাত্র, অভিনয়ের দিক দিয়ে সে অনেক ভালো করেছে। তো এই জন্য যারা কিম হেয়ুনকে পছন্দ করো তাদের এই ড্রামাটা অবশ্যই দেখা উচিত। আর যারা ব্ল্যাক পিঙ্কের ফ্যান মানে ব্লিঙ্ক আছো, তাদের তো 100% এই ড্রামাটা দেখা উচিত, কারণ এটার ফিমেল লিড ক্যারেক্টার আমাদের কিম জি সু। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই ড্রামাটি দেখার জন্য, কারণ এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ড্রামা। আমি অনেক যত্ন করে এই ড্রামাটা বানিয়েছিলাম, কিন্তু ভিউ খুব একটা আসেনি, যেটার জন্য আমার খুবই খারাপ লাগে, কারণ একটা ড্রামা সিরিজের এক্সপ্লেন করতে অনেক বেশি কষ্ট হয়। তো প্লিজ তোমরা আমার ওই ড্রামাটি দেখবে। আর এই গল্পটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, আর ভিডিওটিতে লাইক করে দিও, কারণ তোমাদের লাইক কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেয়। যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।